বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমি প্রথমেই একটু এটার গুরুত্ব বয়ান করি আর কি। আমাদের যে জিওমেট্রি সেকশনটা কেন এত ইম্পর্টেন্ট সেটা। সো তোমরা জানো যে আমাদের হচ্ছে কোয়ান্ট সেকশনে দুইটা সেকশন থাকবে এবং 20-20 করে 40টা কোশ্চেনের আনসার করতে হবে আমাদেরকে। সো এই 40টা কোশ্চেনের মধ্যে ধরে নাও তোমার হচ্ছে 7টা থেকে 8টা কোশ্চেন থাকবে জিওমেট্রির উপরে, ঠিক আছে? 7টা থেকে 8টা কোশ্চেন হচ্ছে জিওমেট্রি। তাহলে মনে করো যদি আমরা 8টা ধরি ম্যাক্সিমামটা, সো 8/40 ইন্টু 100, তাহলে 20%, তাই না? 20% কোশ্চেন হচ্ছে আমাদের জিওমেট্রিতে। তাহলে ডেফিনেটলি আমাদের কোয়ান্ট সেকশনে যদি ভালো করতে হয় তাহলে আমাদেরকে জিওমেট্রি মানে ভালো না করার কোনো বিকল্প নাই। এবং জিওমেট্রির মধ্যে যদি বলো যে বেশি ইম্পর্টেন্ট কোনটা, তাহলে আমি বলবো হচ্ছে ট্রায়াঙ্গেল। এই 7-8টা কোশ্চেনের মধ্যে জেনারেলি 2টা কোশ্চেন থাকবে ট্রায়াঙ্গেলের উপর, জেনারেলি। স্পেশাল কেস হলে 3টা-4টাও হতে পারে। সো তাহলে জিওমেট্রি বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে হচ্ছে জিওমেট্রির মধ্যে বললে ট্রায়াঙ্গেল আবার খুব ইম্পর্টেন্ট। সো আমরা যেহেতু সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং আমাদেরকে কিন্তু কোয়ান্টে আমাদের কাছে একটু ইজি কম্পারেটিভলি, কিন্তু আমাদের কাছে কিন্তু এক্সপেকটেশনও বেশি থাকবে। অর্থাৎ সায়েন্সের অ্যাডমিশন গুলোর জন্য কোয়ান্টের এক্সপেকটেশন কিন্তু অ্যারাউন্ড 160 থাকে। সো হুইচ ইজ বেস্ট, মানে ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এত ইজি না কিন্তু, কেমন? অর্থাৎ 2 সেকশন মিলাই তুমি 10টা করতে পারবে। দেখো, একটা একটা কোশ্চেনের আনসার দেওয়া কিন্তু যথেষ্ট ইজি, কিন্তু যখন একটা টাইম বাউন্ড মাথায় থাকবে 30 মিনিটে 35 মিনিটের মধ্যে 20টা কোশ্চেন আনসার করতে হবে, তখন কিন্তু ব্যাপারগুলো আর এত ইজি থাকে না। তো সেই ক্ষেত্রে যথেষ্ট ডিফিকাল্ট। তাহলে আমরা বলছি যে স্পেশাল কেয়ার দেওয়ার জন্য আজকের ক্লাসের ব্যাপারে, এবং আমি আজকের ক্লাসের পরে যদি মানে এই নেক্সট ক্লাসের আগ পর্যন্ত তোমরা অলরেডি রেসপন্স করো, আমি এ ব্যাপারে খুশি। এবং আমি চাইবো তোমরা আরো বেশি স্বতঃস্ফূর্তভাবে আমাদের ফেসবুক গ্রুপে রেসপন্স করো। ইভেন যদি সেটার আনসার নিয়ে অলরেডি ডিসকাস থাকে, সেটার ব্যাপারে তুমি তোমার এক্সপ্রেশন, অভিমত দিতে পারো। কারণ কোনো একটা জিনিস আলোচনা করা হয়েছে মানে এমন না যে সেখান থেকে তুমি নিজে কিছু কন্ট্রিবিউট করতে পারবা না, অথবা তোমার আর সেখানে কিছু বলার নাই। কারণ এটা হচ্ছে আমাদের নিজেদের, সবার নিজেদের জানার জন্য। সো সবাই পার্টিসিপেট করবা, এটাই আমার এক্সপেকটেশন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আলোচনা। আজকে আমি এই ক্লাসটা শুরুতে করছি, এটার পিছনেও আরেকটা কারণ আছে। সেটা হলো যে আহ তোমরা জানো যে আমার পিসি একটু প্রবলেম করছিল কালকে, সো আমি ওই কোশ্চেন গুলো বানাইতে পারি নাই, সময় পাইনি, আজকে অন্য কাজ ছিল। সো আমাদের ওয়ার্ড এক্সামটা আমি কালকে কোন এক সময় নিয়ে নিব। হয়তো তোমাদের সাথে লাইভে না নিলেও আমি ভিডিও দিয়ে দিব, তোমরা পার্টিসিপেট করবা এবং স্কোর গুলা আমার সাথে আমাদের যে গ্রুপ, এই গ্রুপে শেয়ার করবা কার কি অবস্থা, ইনশাআল্লাহ। সো আসো আমরা তাহলে আমাদের ম্যাথ ক্লাস শুরু করি। ওকে, সরি। তাহলে আমরা প্রথমে শুরু করছি ট্রায়াঙ্গেল নিয়ে। তাহলে ট্রায়াঙ্গেলের আমাদের ডেফিনেশন এটা জাস্ট স্লাইডে আমি দিয়েছি, কিন্তু আমাদের ডেফিনেশন তো প্রয়োজন নাই, আমরা জানি ট্রায়াঙ্গেল কাকে বলে এসে। তবে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা বেসিক কনসেপ্ট, সেটা হলো এই যে একটা ট্রায়াঙ্গেলের সাইড যদি এরকম হয়, এ বি সি, 3টা সাইড মনে করো, 3টা বাহু। সো এই ক্ষেত্রে আমাদের 2টা নিয়ম আছে, এই নিয়ম 2টা আমাদের মাথায় রাখতে হবে। নিয়ম 2টা হচ্ছে যে এ প্লাস বি মাস্ট বি গ্রেটার দেন সি। তাহলে ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা মাথায় রাখতে হবে।
এবং ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ আমাদের অনেক সময় এরকম কোশ্চেন দিবে যে তোমার এরকম দুইটা বাহু এরকম, তাহলে তৃতীয় বাহুটা কেমন হতে পারে। ঠিক আছে, লাইক মনে করো এখানে কিছু দেখাইছে ব্যাপার যে দুইটা বাহু হচ্ছে, একটা বাহু হচ্ছে 5, একটা বাহু হচ্ছে 3, সেটা দেওয়া আছে। আর মনে করো তোমার বলতেছে যে থার্ড বাহুটা কি হবে, এখানে অনেকগুলো অপশন আছে এরকম। তাহলে দেখতেছো যে এদের বিয়োগফল হচ্ছে কি 2 এবং যোগফল হচ্ছে কি 8। তাহলে এই যে এক্স এর মান হবে এটার মধ্যে 2 এর চাইতে বড়, 8 এর চাইতে ছোট। এবং আমরা যদি মনে করি ইন্টিজার ভ্যালু বলি, তাহলে আমাদের মান হতে পারে 3, 4, 5, 6, 7 এগুলা। সো এটা ইম্পর্টেন্ট। কেমন যে এখানে দেখাইছে যে যদি 1 হয় তাহলেও হবে না, কারণ এটা অ্যাড হবে না। যদি 9 হয়ে যায় তাহলেও হবে না, কারণ এই অংশটা তখন আর ওই মাথা পর্যন্ত পৌঁছাবে না। তাহলে অবশ্যই এটা হতে হবে, এবং সমানও হওয়া যাবে না, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই আমাদের কন্ডিশনটা কিন্তু লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়াল এরকম নয়, বরং পরিষ্কার গ্রেটার দেন এবং লেস দেন। তার মানে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এবং দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। সো এটা একটু মাথায় রাখবে। আমি চাইবো যে তোমরা আজকের ক্লাসটা সিরিয়াসলি করো, সাথে নোট ডাউন করতে পারো নিজের মতো, অথবা পরবর্তীতে ভিডিও দেখে নোট ডাউন করো। কারণ আমি ব্যক্তিগতভাবে কিন্তু সবগুলো নোট করে রাখছি, কারণ অনেক সময় মনে থাকে না সবকিছু একসাথে। ওকে, so that is a very basic discussion about triangle. তারপর আমাদের পরবর্তী যে ট্রায়াঙ্গেলের যে পরবর্তী যে কথা, এটা আরো ইজি। এটা জাস্ট একটু, আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। আমরা জানি যে ত্রিভুজের তিনটা বাহুর মানে তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা নিয়ে আসলে তেমন কিছু বলার কিছু নাই, যে যদি একটা কোণ থাকে না দেওয়া থাকে বাকিগুলা থাকে, আমরা সিম্পলি সামেশন করে দিয়ে দিব। তো এগুলো খুব সহজ কোশ্চেন, এগুলো হয়তো আমাদের সিম্পল সেকশনে আসতে পারে, যদি আমরা সেটা এক্সপেক্ট করব না। আমি সেগুলো এক্সপ্লেন করবো। হ্যাঁ, তোমাদের সাথে আমার কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে একটা ক্লাস করতে হবে, অর্থাৎ জিআরই কোশ্চেন হার্ড মিডিয়াম এগুলো কেন আসে, কিভাবে আসে, স্কোর কি হয়, এগুলো নিয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, সো এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, এই পিকচারটা বেশ ইম্পর্টেন্ট। সো এটা আমাদের একটু বিশেষ নজর দিতে হবে। এই পিকচারটা বলতেছে যে তোমার যে বাহুটা সবচেয়ে বড় তার বিপরীত কোণটা হবে সবচেয়ে বড়, যে বাহুটা সবচেয়ে ছোট তার বিপরীত কোণটা হবে সবচেয়ে ছোট, যেটা মিডিয়াম তার বিপরীত কোণটা হবে মিডিয়াম। সহজ কথা, ঠিক আছে। তাহলে মনে করো যদি এমন হয় যে তোমার মনে করো যে একটা ত্রিভুজ আছে, তার তিনটা বাহু এরকম বললো যে 4, 3, 5 সাপোজ। তারা যদি বলে যে তোমার কোন কোণটা বড়, তাহলে ডেফিনেটলি 5-এর বরাবর অপোজিট দিকে যেটা আছে সেই কোণটা বড়, এটা তোমার মাথায় রাখতে হবে। তার মানে ত্রিভুজের কোণগুলা বাহুর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যে বাহুটা যত বড় তার বিপরীত কোণটাও তত বড়। এটা আমাদের পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, কোনো রকম কনফিউশন যাতে আমাদের না থাকে এ ব্যাপারে। ঠিক আছে, সো তারপরে আমাদের ত্রিভুজ নিয়ে পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের বেসিক জিনিসগুলো। সো এগুলো আমি একটু করছি, স্কিপ করছি। তার আগে একটু এখানে তোমার এই যে টাইপস আছে। সো ইকুয়াল অ্যাঙ্গেল আর ইকুয়াল সাইডের উপর বেস করে ত্রিভুজ আমরা দুই রকম বলি। একটাকে আমরা বলছি আইসোসেলিস ট্রায়াঙ্গেল, বাংলাতে আমরা বলতে পারি সমদ্বিবাহু। ঠিক আছে, সমদ্বিবাহু। সো যার দুইটা বাহু সমান, সমদ্বিবাহু, সরি। সো যাই হোক, তো যেহেতু দুইটা বাহু সমান, এবং আমাদের একটু আগের কথা থেকে আমরা বললাম যে বাহুর উপরে কোণ ডিপেন্ড করে, তাহলে দুইটা বাহু সমান মানে তাদের অপোজিট কোণ দুটাও সমান, তাহলে দুইটা বাহু সমান মানে ন্যাচারালি দুইটা কোণও সমান। এই ধরনের ত্রিভুজকে আমরা আইসোসেলিস বা সমদ্বিবাহু বলি। এটা একটু মনে রাখবা, অনেকে আমাদের ইংরেজি টার্ম গুলা কিন্তু মাথায় নাই, সো মাথায় রাখার দরকার আছে, কারণ প্রশ্ন তো ইংরেজিতেই হবে। আর আরেকটা হচ্ছে সমবাহু, সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। সো সমবাহু ডেফিনেটলি সবগুলো বাহু সমান, তার মানে সবগুলো কোণও সমান, এবং
যেহেতু তাদের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে অবশ্যই সবগুলো 60 ডিগ্রি হবে, এ ব্যাপারে তো কোনো ধোঁয়াশা থাকার কিছু নাই। আরেক ধরনের ত্রিভুজ হয় যেটাকে আমরা বলি হচ্ছে, এটা নিয়ে আমরা পরে বলবো যদিও, তারপরে এখন বলতেছি স্কেলিনি বলি, SCELENE। এটা স্কেলিনি বা স্কেলিন বলতে পারো। এটা মানে হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ কোনোটাই সমান না। সো সেক্ষেত্রে ডেফিনেটলি কোনো কোণও সমান না, কোণও সমান না, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে টাইপস। আর পেরিমিটার মানে হচ্ছে তোমার পরিসীমা। সো পেরিমিটার বলতে আমরা সহজে বুঝি যে তিনটা বাহুর যোগফল, অর্থাৎ এরকম যদি 6, 5, 10 হয় তিনটা বাহুর দৈর্ঘ্য, তাহলে তিনটা যদি যোগ করি এদের সমষ্টি হচ্ছে আমাদের পেরিমিটার। আর এরিয়া হচ্ছে, ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, ঠিক আছে। হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এখানে মানে হাইটটা আমি খেয়াল করিনি। সো এখানে ইন্টু এইচ হাইট। সো সহজ ফর্মুলা, কিন্তু একটা জিনিস হলো যে ত্রিভুজের হাইট গুলো সবসময় ঠিক মতো থাকে না, সেইটা একটু মাথায় রাখতে হবে। যেমন মনে করো এই ত্রিভুজটা যদি হয় এইটা, তো হাইট তো মানে এইরকম আছে, মাঝখানের দাগটা তো নাই। মনে করো এটা 4, এটা 7, এটা মনে করো ধরে নিলাম 8। তাহলে এইখানে তোমার হাইট কিন্তু সুনির্দিষ্ট না। তোমাকে যদি এমন কোনো ক্লু দেওয়া থাকে যেটার কারণে তুমি এইটা, অর্থাৎ মনে করো এটা একটা পয়েন্ট দেওয়া থাকলো বি, এখানে মনে করো আরেকটা পয়েন্ট আছে, এটা এইটার দৈর্ঘ্য দেওয়া আছে 3 এরকম, তাহলে তুমি পিথাগোরাস ইউজ করে, পিথাগোরাসের ফর্মুলা যেটা, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি যোগ লম্ব, তাহলে সেখান থেকে তুমি এটার বাহু বের করতে পারবা, এই হাইটটা। কিন্তু নর্মালি কিন্তু আমাদের চোখে দেখে বোঝার সুযোগ নাই। সিমিলার কেস এইরকম, এই যে এরকম ত্রিভুজ যদি থাকে তাহলে এই যে এরকম বের করে এরকম করে অলওয়েজ আমাদেরকে পিথাগোরাস ইউজ করে হাইট নির্ণয় করতে হবে। সো কেবলমাত্র সমকোণী ত্রিভুজে ডাইরেক্ট হাইটটা দেওয়া থাকে, সেটা আমাদের নির্ণয় করতে হয় না। বাকি যে কোনো ক্ষেত্রে ত্রিভুজগুলোর ক্ষেত্রে আমাদেরকে হাইটের ব্যাপারে কেয়ার দিতে হবে। কোনো কিছু বলছে এখানে 8 আর এখানে 4, তুমি মনে করো 4 ইন্টু 8 ইন্টু হাফ করে দিলা, খেয়াল করতে হবে যে ব্যাপারটা আসলে কি এটা হাইট নাকি একটা বাহু, যেটা হাইট না। কারণ হাইটের ডেফিনেশন হচ্ছে এখানে হাইট অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ভূমির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সেটা যেমন ত্রিভুজই হোক না কেন। ডাইরেক্ট থাকলে ভালো, না থাকলে তোমাকে সেটা ক্রিয়েট করে নিতে হবে। অবশ্যই সেরকম কোনো ক্লু তোমাকে দিবে ওরা, যে তুমি কেমনে এটা কি ক্রিয়েট করবা, কিন্তু ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ক্রিয়েট না করলে তুমি নর্মালি কোনো বাহু থাকলে কিন্তু তোমার হাইট না থাকলে তুমি এরিয়া নির্ণয় করতে পারবা না ইউজিং দিস ফর্মুলা। তাহলে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে কোনো বাহুই কিন্তু হাইট না, হাইট বেজের সাথে ভূমির সাথে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এটা হচ্ছে তার হাইট হওয়ার জন্য কন্ডিশন। সেটাকে আমরা হাইট হিসাবে তখনই মানে স্বীকৃত করব, সেটাকে আমরা অ্যাডমিট করব যখন সেটা ভূমির সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। সে ব্যাপারটা একটু মাথায় রাখবা। ওকে, এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অথবা আমরা রাইট ট্রায়াঙ্গেল বলি, সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজ, আমি যে প্রশ্ন বললাম তোমাদের যে ট্রায়াঙ্গেল থেকে তিনটা দুইটা থাকে, তার মধ্যে একটা মিনিমাম সমকোণী ত্রিভুজ থেকে থাকবে। সো এখন তোমার কাছে একটা অনেক কম মনে হতে পারে, কিন্তু পরীক্ষাতে 1 মার্কস অনেক বড় কিছু। সো তোমার রাইট ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেলের মধ্যেও আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের নর্মাল যে পিথাগোরাস থিওরাম সেটা তো আমরা জানি, সেটা একটু মাথায় রাখবো। যে এরকম যদি লম্ব, এই মানে এই যে দেখো এটা যে হাইট, আমরা কিভাবে বুঝবো, কারণ এখানে 90 ডিগ্রি আছে, হয় এটা, এটা হাইট এটা বেস, অথবা এটা বেস এটা হাইট, কারণ তারা পরস্পর 90 ডিগ্রি আছে। এটা হলো একমাত্র কন্ডিশন। তাহলে যদি বেজ এবং হাইট দেওয়া থাকে, তাহলে হাইপোটেনাস বা অতিভুজ যেটা, সেটা ফর্মুলা হচ্ছে, আমরা পিথাগোরাস জানি, জাস্ট এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, যদি আমরা বেজ হাইট কে এক্স ওয়াই ধরি, সহজ ফর্মুলা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এটা মাথায় রাখার সাথে সাথে আমাদের আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো দেখো, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর, যে কিছু কিছু কম্বিনেশন হচ্ছে ফিক্সড, এই কম্বিনেশন গুলো তোমার একটু মনে রাখতে হবে। কারণ এইগুলো যদি তোমার পরীক্ষায় আসে, তাহলে কিন্তু তোমার পিথাগোরাস ফর্মুলা করারও প্রয়োজন হচ্ছে না। কারণ হলো
যে এগুলো অলওয়েজ একটা প্যাটার্ন মেনটেন করে, এবং এই প্যাটার্নটা তোমার মনে রাখলে পিথাগোরাসের ফর্মুলা প্রয়োজন নাই। কারণ আমাদের পরীক্ষাতে কিন্তু টাইম একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা কিন্তু আমাদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে? টাইম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে প্যাটার্ন গুলো কেমন? প্যাটার্ন গুলো হচ্ছে এরকম, যেমন মনে করো যে তোমার, আমি একটু দাঁড়াও, ওকে। সো প্যাটার্ন গুলোর কথা আমি বলতেছিলাম, খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন গুলা। দেখো এখানে পিথাগোরাসের ফর্মুলা করলে আমরা বলছি একটা বাহুর উচ্চতা যদি হয় 3, এটা যদি 4 হয় এটা হবে 5। এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে, কারণ এই 3 স্কোয়ার আর 4 স্কোয়ার মানে 9 + 16 ইজ ইকুয়াল টু হয় 25। সো 25 কে রুট করলে আমরা 5 পাবো, খুব সহজ কথা। তো দেখো এই জিনিসটা এক আনা এর মাল্টিপল নিয়েও তোমার অংশগ্রহণ করে, ঠিক আছে? তাহলে মনে করো এই 3, 4, 5 হলে এই যে পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমার 6, 3-এর পরিবর্তে 6 আর 10ও হবে, ঠিক আছে? 3, 4, 5 হলে কি হবে? এটার গুণিতক গুলো হবে সবগুলা, এই যে এখানে 6 আর 10 আছে। আমার এটা একটু প্রবলেম করতেছে, দাঁড়াও আমি একটু সরাই নিই এটারে, যেহেতু উপরে। ওকে, আমি পরে দেখবো, আপাতত পারতেছি না, সিস্টেম গুলো দেখতে হবে কেমনে সরাই। ওকে, যাই হোক, তো 6 আর 10 হবে এটার গুণিতক। মনে করো 3, 4, 5 তো আমরা দেখলাম সহজ। তাহলে এটা যদি 6 আর 10 হয়, অথবা এখানে মনে করো যে 9 আছে আর এখানে 12 আছে, তাহলেও কিন্তু হবে 9, 12, এটা 3 গুণ, তার মানে এখানে 15 হবে। তাহলে এটা গুণিতক আকারে কিন্তু সবগুলো জিনিস এই পিথাগোরাসের ফর্মুলা মেনে চলবে। তাহলে তোমার কিন্তু মনে করো যে একটা সাইড 9 আছে একটা 12 আছে, তখন কিন্তু তোমার এত যোগ করে গুণ করে হিসাব করার দরকার নাই। তুমি এইটা কম্বিনেশনটা মনে রাখবা যে এটা হচ্ছে একটা কম্বিনেশন প্যাটার্নে পড়ে গেছে। তাহলে এটা 3, 4-এর গুণিতক মানে এটা 5-এর গুণিতক হবে, এবং অটোমেটিক্যালি আমাদের থার্ড সাইডটা তাহলে 15। এটা আমাদের খুব একটা সহজ জিনিস। তাহলে এটা একটা প্যাটার্ন ফলো করে। সেকেন্ড প্যাটার্ন হচ্ছে যে এটা 5, 12, 13, ঠিক আছে? 5, 12, 13 এটা প্যাটার্ন ফলো করে। তো 5, 12, 13 যদি প্যাটার্ন ফলো করে, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে সেটার গুণিতকও প্যাটার্ন ফলো করে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের সেটাও মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে তোমার, আচ্ছা এখানে এগুলো সব হচ্ছে ওই প্রথম 3টার গুণিতক আর কি। সো এটা তো তোমরা বুঝতেছো। আর 5, 12, 13 এটার গুণিতক হচ্ছে এটা, যেটা যদি 2 গুণ করি, 5 হচ্ছে 10, 12 হচ্ছে 24, 13 হচ্ছে 26। তাহলে 5, 12, 13 হলে 10, 24, 26 এটাও পিথাগোরাস ফর্মুলা ফলো করবে, তার মানে এটাও আমাদেরকে শর্টকাট হিসেবে মনে রাখবে। আর এই যে 8, 15, 17 এইটা তোমার কয়েকটা কম্বিনেশন, ওকে, কিন্তু এটার আবার কোনো মাল্টিপল নাই। এটা মাল্টিপল আবার এটা ফলো করে না। তাহলে এই ক্ষেত্রে কেবলমাত্র একটা, মানে কোনো একটা বাহু যদি 8 হয়, কোনো একটা বাহু যদি 15 হয়, তাহলে ন্যাচারালি যে 3 নম্বরটা হাইপোটেনাস বা অতিভুজ যেটা, সেটা 17 হবে, সেটা আমরা মনে রাখবো। তাহলে এগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখবা যে এই জিনিসগুলো হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা থেকে ডাইরেক্ট আসে, এবং এগুলা আমরা জাস্ট মনে রাখতে পারি, আমাদের কোনো ফর্মুলা করার প্রয়োজন হবে না, ঠিক আছে? আচ্ছা, আমি যে এটা বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যদি এমন কেউ থেকে থাকো যেটা বুঝলা না আমি কি বললাম, তাহলে একটু কোশ্চেন করতে পারো। তুমি বলতে পারো যে স্যার আমি এটা বুঝি না। যদি বুঝে থাকো তাহলে একটু আমাকে মনে করো যে ইয়েস বাটনটা প্রেস করতে পারো, তাহলে আমি বুঝবো যে না তোমরা বুঝছো। কারণ এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। এই প্যাটার্নের বাইরে কি আরো প্যাটার্ন থাকতে পারে, মানে কমন না প্যাটার্ন না এটা না না দেখলাম। না না, আচ্ছা, নাই। এই প্যাটার্নের বাইরে কমন প্যাটার্ন নাই। ওকে স্যার। তারপর আর কিছু একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমি যে ইয়েস বাটন দিতে বললাম, আল্লাহর রহমতে কেউ দাও নাই কেন? তোমার তো মোর অপশন আছে, ইয়েস বাটন আছে, রেসপন্স করতে হবে, ঠিক আছে? মেসেজ দিছে, আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, সো তাহলে আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী স্লাইডে মুভ করি। কারণ আমাদের জিআরই তে টাইম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমরা অলরেডি বুঝো, জানো। সো টাইম রিডিউস করার যতগুলো সিস্টেম থাকবে, সেই সিস্টেমগুলোর প্রতি আমাদের অবশ্যই
বিশেষ গুরুত্ব দিতে হবে। ওকে, এরপরে আরো দুইটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আসছে। তো এই দুইটা জিনিস হচ্ছে যে অ্যাঙ্গেলের ব্যাপার যেটা, অ্যাঙ্গেলের ব্যাপার যেটা আমি একটু বুঝাই বলি তোমাদের, এটাও বিশেষ নজর দাও এবং নোট ডাউন করো। সো এখানে আরো দুইটা প্যাটার্ন থাকে। যদি 45 45 90 ডিগ্রি আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে। সো 45 45 90, আমি বলতে কি বোঝাচ্ছি, মনে করো এইটা একটা, সরি, এটা অবশ্যই সমদ্বিবাহু হতে হবে, কারণ যেহেতু 45 45 সেহেতু বাহু কোণ সমান মানে বাহু সমান, সো বাহু এবং কোণ দুটাই সমান হতে হবে। আমার আঁকাতে মনে করো 19 20 হতে পারে, একটু ইগনোর করো, ধরে নাও এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, তাহলে এটা 5 মানে এটার বিপরীত অ্যাঙ্গেলে 45 ডিগ্রি, এটা 5 মানে এটার বিপরীত অ্যাঙ্গেলে 45 ডিগ্রি, এ ব্যাপারে কোনো সমস্যা নাই। এবং এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে তারা এই ফর্মুলাটা ফলো করে। সেটা কেমন, আমরা যদি একটু পিথাগোরাস করি আমরা দেখবো যে এটা ফর্মুলাটা হচ্ছে এরকম যে 5 স্কোয়ার যোগ করবো আমরা, হাইপোটেনাস ইজ ইকুয়াল টু অতিভুজ ইজ ইকুয়াল টু মানে 25 25, দ্যাট ইজ আমাদের 50 হবে। সো h স্কোয়ার ইজ ইকুয়াল টু 50 মিনস h ইজ ইকুয়াল টু রুট ওভার 50। সো রুট ওভার 50 কে মনে করো আমরা এরকম লিখতে পারি যে রুট ওভার 2 ইন্টু 25। সো সেটাকে আমরা এরকম লিখতে পারি, 25 রুট হলে 5 হয়, সো সেটাকে আমরা লিখতে পারি 5 রুট 2। তাহলে এই প্যাটার্নটা অলওয়েজ এটা ফলো করবে। আই মিন এটা 5-এর পরিবর্তে যদি 3 হয় তাহলে 3 রুট 2 হবে, 3-এর পরিবর্তে যদি 100 হয় তাহলে 100 রুট 2 হবে। তাই আমরা বলছি যে যদি আমাদের 45 ডিগ্রি বরাবর যদি এক্স থাকে, আর একটা 45 ডিগ্রি বরাবর এক্স থাকবে, এবং সেক্ষেত্রে হাইপোটেনাসটা হবে এক্স রুট 2। তাহলে এটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে না বরং অন্যান্য জায়গায় ইউজ হয়, ঠিক আছে। আই মিন তোমার স্কোয়ারের ক্ষেত্রে ইউজ হয়। মনে করো এটা স্কোয়ার, আমরা একটু পরেই বলতাম, তারপরে এখনই বলি, তো স্কোয়ারের ক্ষেত্রে সব বাহুগুলো সমান, তাহলে এটা যে ডায়াগোনাল মানে কর্ণ, তাহলে এটা যদি মনে করো 5 হয়, এটা 5, তাহলে এটাতে আবার সমকোণী ত্রিভুজ হয়ে গেলে এই অংশটা, তাহলে এটার কর্ণ ডেফিনেটলি 5 রুট 2, ঠিক আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে আমাদের, কারণ এই জিনিসগুলো আমাদের ক্যালকুলেট করতে গিয়ে টাইম নষ্ট করার কোনো সুযোগ নাই। সো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। তার মানে যদি 45 45 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল হয়, তাহলে দুইটা বাহু এক্স হলে তৃতীয় বাহুটা এক্স রুট 2 হবে, ঠিক আছে। সে এক্স এর মান যে কোনো কিছু হতে পারে, সেটা রুট 2 হবে থার্ড বাহু। আরো একটা প্যাটার্ন আছে, যদি এই দুইটা বাহু মনে করো যে তোমার 30 60 90 ট্রায়াঙ্গেল হয়, তার মানে একটা বাহু আরেকটা যদি অর্ধেক হয়, এবং সে ডেফিনেটলি সেটা যদি তোমার ভূমি এবং অতিভুজের মধ্যে, সরি ভূমি এবং লম্বর মধ্যে, মনে করো এটা অর্ধেক এটা ডাবল, লাইক দিস, অর্থাৎ এইটাকে আমরা এটাকে মনে করো 2 মনে করলাম, আর এটা হচ্ছে 4। তাহলে একটু ফলো করো যে তোমার, না সরি এটা ভুল লিখলাম আমি, ডাবল হচ্ছে হাইপোটেনাস, এইটা ডাবল, এইটা 4। তাহলে একটু চিন্তা করো যে এটা যদি 4 হয়, এটা 2 হয়, তাহলে এটা কত। কারণ এই যে দেখো 60-র অপোজিট কোণটা কিন্তু ডাবল না, বরং 90-র অপোজিট কোণটা ডাবল, ওই মানে বাহুটা। তাহলে 90 ডিগ্রি কোণটা কোথায়, এখানে, এটার অপোজিট বাহু কোণটা এটা, ঠিক আছে। তাহলে আমরা একটু পিথাগোরাস করি। সো 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে আমি একবারে লিখি, সো 4 স্কোয়ার মানে 16 ইজ ইকুয়াল টু 4 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মনে করো, বা যাই হোক এক্স স্কোয়ার বলি। সেক্ষেত্রে তাহলে আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস 4 মানে 12, সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। তাহলে সেটাকে আমরা রুট করব আমাদের এক্স এর মান বের করার জন্য, এক্স ইজ ইকুয়াল টু রুট অফ 12। এখন দেখো রুট অফ 12 কে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি তোমার 4 রুট, সরি 4 ইন্টু 3, আমি এটা একটু এখানে লিখতেছি উপরের দিকে। সো এটাকে আমি মনে করো এরকম লিখতে পারি যে তোমার 3 ইন্টু 4, এন্ড রুট অফ 4 যেটা সেটা কিন্তু আমাদের 2 হয়ে গেল, তো বেসিক্যালি হচ্ছে 2 রুট 3। তার মানে এই যে যে ছোটটা যেটা, সেটাকে যদি আমি এক্স ধরি, তাহলে যে বাহুটা বড় সেটা হবে এক্স রুট 3, এবং অতিভুজ হবে 2x।
ঠিক আছে, তাহলে আমি এখানে 2 4 এটার পরিবর্তে মনে করো আমি একটু যদি অন্য একটা ত্রিভুজ দিই, এরকম একটা ত্রিভুজ দিলাম মনে করো। সো এটা মনে করো অতিভুজটা আমি দিলাম না, কিন্তু আমি এরকম একটা দিলাম, মনে করো এটা আমি 2 দিলাম আবারও। আর √3 মানে কি 1.71 এরকম কিছু, তাহলে মনে করো 2 × 1.71 মানে 3.4 3.40 এরকম কিছু, মনে করো এটা 3.40। অথবা কোনো জায়গায় x√3 দেওয়া থাকলো, তাহলে অবশ্যই এটা 2x হবে, মানে এটা 4 হবে, এটা তুমি বুঝতে পারবে। সেটা 2 না হয়ে আমরা 2 এর পরিবর্তে অন্য কিছু দিই, যেহেতু 2 নিয়ে কথা বললাম, এটা 2 না হয়ে মনে করো এখানে 5 দিলাম, তাহলে ডেফিনেটলি এটা তখন 10 হবে এবং এটা হবে 5√3। তাহলে এই দুইটা প্যাটার্নও খুব ইম্পর্টেন্ট। তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এর বাইরে অন্য অন্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও তো হতে পারে, তাই না? কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে এটা 90 হতে হবে, বাকিগুলো কি হবে এমন তো কোনো কথা নাই। মনে করে এখানে 40 হলো, এখানে 50 হলো, কোনো সমস্যা তো দেখা যায় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার ফর্মুলা পিথাগোরাস করে বের করতে হবে, সেক্ষেত্রে কোনো শর্টকাট নিয়ম নাই, যেহেতু তারা কোনো পার্টিকুলার ফর্মুলা ফলো করে না। বাট যদি এই ব্যাপারটা আসে, অর্থাৎ 45 45 90 ডিগ্রি অথবা 330 60 90 ডিগ্রি, এই দুইটা প্যাটার্নে পড়ে যায়, তাহলে তুমি এই শর্টকাট গুলো মনে রাখতে পারবে যে একটা এক্স হলে একটা x√3 হবে, একটা 2x হবে ফর 30 60 90, এবং যদি এটা 45 45 90 তাহলে আরো সোজা দুইটা এক্স হবে, আরেকটা হবে x√2। সো এটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা স্লাইড। তো এখানেও কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আদারওয়াইজ স্যার হ্যাঁ বল। যে 5√3 বা আমরা যেগুলো দেখছি ওগুলা কি কোনো ফ্র্যাকশন হিসেবে দিতে পারে? ইউজুয়ালি ওরা কোশ্চেনে ফ্র্যাকশন দেয় না, ইউজুয়ালি দেয় না, কিন্তু তোমার মনে করো যে ডাইরেক্ট 5√3 না দিয়ে অন্য কিছু দিতে পারে। লাইক মনে করো 5√3 হয় যে এটা যদি ভিতরে ঢুকাই দাও, মনে করো 25 × 3, তাহলে মনে করো √75 দিছে, এরকম দিছে। বুঝা যায় কথা? জি স্যার, না এমনিতে ফ্র্যাকশন দিলে এটা একটু মানে ফ্র্যাকশন ডিটেক্ট করা কষ্ট হবে, এটার একটু জন্য। কষ্ট, এবং আমি এখন পর্যন্ত কোনো মানে অপশন হিসাবে কোনো ফ্র্যাকশন দেই নাই, দেখি নাই। তবে যদি দেয়, মনে করো ধরে নিলাম দিছে, তাহলে এটা ডিটেক্ট করা এমন কঠিন না। কারণ তোমার কাছে কিন্তু একটা নর্মাল ক্যালকুলেটর থাকবে, যে ক্যালকুলেটরটা ওই তোমার জিআরই তে আছে, নর্মাল ক্যালকুলেটর একদম। সো মনে করো 5√3 মান কিছু একটা, একজন বলো তো 5√3 মান কত আসতেছে? ইউজ ক্যালকুলেটর প্লিজ, স্যার তাড়াতাড়ি। 8.66025। 8.66, আমরা 2 ডিজিট নিছি, তো মনে করো 8.66 দিয়ে দিচ্ছে এখানে। তাহলে তুমি জাস্ট এই 8.66 কে মনে করো যে তুমি 5 দিয়ে ভাগ করলা, তাহলে এখন তুমি যেটার মান যদি 1.7 টাইপের পাও, তাহলে কি তুমি বুঝতে পারতেছো না যে এটা 5√3? কথা বোঝা যায়? ইয়ে জি কে স্যার, বলছিল? আমি জি স্যার। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে জালাল না। জি জি ওকে, সো ঠিক আছে, নো প্রবলেম। তাহলে যদি এরকম থাকে, তাহলে এই 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 ক্যালকুলেশনটা তোমার করে দেখতে হবে। আর যদি না থাকে তাহলে তো, তবে ইউজুয়ালি থাকে না, আমি বললাম যে ইউজুয়ালি থাকে না। সো আর কোনো প্রশ্ন? না স্যার, ওকে, থ্যাংক ইউ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য, এবং আমি বলছি যে এটা নোট করে রাখবা। হ্যাঁ, এগুলো এই এই জিনিসগুলো প্রয়োজনে টেবিলের সামনে ঝুলাই রাখবা। হ্যাঁ, অথবা কোনো একটা ডায়েরি মেনটেন করলে সেখানে অবশ্যই লিখে রাখবা, কারণ আমি এগুলোর খুব ইম্পর্টেন্ট পাইছি এখন পর্যন্ত, যতগুলো প্র্যাকটিস করছি খুবই প্রয়োজন। এই স্লাইডটা মনে করো যে আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড। ওকে, সো লেটস মুভ অন। আচ্ছা, তাহলে ডায়াগোনালের ব্যাপারটা অলরেডি বললাম, যে ওই যে একটা স্কোয়ার হলে তখন আমরা ওই যে কর্ণ নির্ণয় করতে পারি সহজেই s√2 দিয়ে। তো যেখানে এস হচ্ছে সাইড অফ দ্য স্কোয়ার, এটা আমি অলরেডি বললাম, বুঝাই বলছি, আশা করি এটাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো এটা আমরা আলোচনা না করি। সো এখন আসো যে তাহলে ট্রায়াঙ্গেল দিয়ে মোটামুটি বেসিক কথাবার্তা আমাদের শেষ। আমি বেসিক বলছি কেমন, কারণ হলো যে আমাদের একটা ক্লাস হয়তো আমরা 1-1.5 ঘন্টা করতে পারবো, তো ধৈর্য থাকবে না। আমি আশা করি ভবিষ্যতে কোনো এক সময় আমরা এই পার্টিকুলার টপিক গুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি 1 ঘন্টা করে অথবা 1.5 ঘন্টা করে ক্লাস নিব, অর্থাৎ ট্রায়াঙ্গেল নিয়ে 1 ঘন্টা বা পলিগন নিয়ে 1 ঘন্টা, ইনশাআল্লাহ সেগুলো আমাদের সময় আসুক।
সো পরবর্তীতে আমরা আসতেছি পলিগনস নিয়ে। সো পলিগনস এর বাংলা আমরা বলতে পারি মনে করে বহুভুজ। সো বহু মানে কি দুইয়ের বেশি। সো পলিগন হতে পারে ট্রায়াঙ্গেল অথবা কোয়াড্রিল্যাটারাল মানে যেটাকে আমরা চতুর্ভুজ বলি, অথবা অন্য যে কোনো এন তোমার বাহু বিশিষ্ট 5, 6, 7, 8 হোয়াটএভার, সবগুলোকে আমরা পলিগন বলি। তো সেগুলো নিয়ে আমরা কম্বাইনলি একটা জিনিস দেখব। সো পলিগনে এখানে কিছু টাইপস দিয়েছে যেগুলো আমরা অলরেডি চিনি। প্যারালালোগ্রাম, এটা কি সামান্তরিক বলি, রেক্ট্যাঙ্গেল ওই যে আমরা আয়তক্ষেত্র বলি, স্কোয়ার, এবং হচ্ছে ট্রাপিজয়েড বা আমরা ট্রাপিজিয়াম বলি, হোয়াট এভার ইট ইজ। সো এগুলোর স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা জানি। যে প্যারালালোগ্রামের ক্ষেত্রে আমরা জানি যে তোমার বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল। ঠিক আছে, আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি, আই থিঙ্ক যে তোমরা সবাই জানো। সো বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, এটা হচ্ছে প্যারালালোগ্রামের কন্ডিশন। তারপরে আয়তক্ষেত্রের কন্ডিশন হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সেটার সাথে সাথে প্রত্যেক কোণ সমকোণ, এটা আরেকটা কন্ডিশন। ঠিক আছে, এটার সাথে প্রত্যেক কোণ সমকোণ, এটা আরেকটা কন্ডিশন। তারপরে স্কোয়ার যদি বলি তাহলে তখন এই বিপরীত না, বরং প্রত্যেকটা বাহুই সমান এবং তাদের মধ্যে প্রত্যেকটা কোণও হচ্ছে সমকোণ, সেখানে প্রত্যেকটা বাহু সমান। আর ট্রাপিজয়েড বা ট্রাপিজিয়াম যদি বলি তাহলে আমাদের কোনো বাহুই সমান না, তবে এদের মধ্যে একটা স্পেশাল বৈশিষ্ট্য থাকে এই যে দুইটা বাহু সমান্তরাল থাকে আর দুইটা সমান্তরাল থাকে না, সেই দুইটা সমান্তরাল না আর উপরের নিচে এই দুইটা হচ্ছে সমান্তরাল। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পরিচিত কিছু পলিগন, বহুভুজ, যেগুলো নিয়ে আমাদের বিভিন্ন কোশ্চেন আসে। সো এগুলোর বিভিন্ন ফর্মুলা আছে, আই মিন এরিয়া অ্যান্ড হাইট বা এগুলো কেমনে কি করতে হয়, আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি যথাক্রমে, জাস্ট সিম্পল একটা রিক্যাপ আর কি। তবে তার আগে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কালকে এটা নিয়ে আমি একটা প্রশ্নও দিয়েছিলাম আমাদের গ্রুপে, এবং সম্ভবত অনেক সো সে রেসপন্স করছিল খুব ভালো, বাট দেয়ার ইজ এ শর্টকাট। ঠিক আছে, ওই যে আমাদের অনেকগুলো বাহু থাকলে এক্স ওয়াই জেড এর মান কত হবে, তুমি কেউ একজন রেসপন্স করে হোয়াট এভার, প্রশ্ন নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। এখানে শর্টকাট আছে একটা, শর্টকাট হচ্ছে যে একটা পলিগন বহুভুজ যেমন যে বাহুরই হোক না কেন তার অন্তর্বর্তী কোণের সমষ্টি হবে এই ফর্মুলা মেনে n-2 × 180 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজ হলে তার বাহু হচ্ছে 3টা, সো সেক্ষেত্রে ডেফিনেটলি 3 - 2 × 180 ডিগ্রি মিনস বেসিক্যালি 180 ডিগ্রি, তাহলে এইটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেটা তো আমরা জানি, কিন্তু যখন আমাদের পরীক্ষায় হঠাৎ করে চলে আসবে মনে করে হেক্সাগন, যে প্রত্যেকটা বাহু কত, তো তখন এই যে টোটাল সমষ্টি যে 720 ডিগ্রি, সেটা তো আমাদের হয়তো অনেক সময় মনে, অথবা আরো বেশি কিছু আসলো, অক্টাগন আসলো 8 বাহু, তখন আমাদের ফর্মুলা এটা মাথায় রাখতে হবে যে n-2, দ্যাট ইজ মনে করে যে হেক্সাগনের ক্ষেত্রে 6 - 2 × 180 ডিগ্রি, দ্যাট ইজ কত হয় আমাদের 4 × 180 ডিগ্রি। তো 180-কে 4 দিয়ে আমরা নর্মাল গুণ করবো, এই নর্মাল গুণ যোগ এগুলো করার ক্যালকুলেটর আমাদের থাকবে। সো সেগুলো দিয়ে আমরা খুব ইজিলি তাদের সবগুলো বাহুর সমষ্টি মানে কোণের সমষ্টি আমরা বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের পার্টিকুলারলি কোনো কোণ জানতে চাই তাহলে আমরা সেটা বের করতে পারবো। যেমন মনে করো যে হেক্সাগনের ক্ষেত্রে আমাদের মনে করো যে তোমার 720, তাহলে এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তো কত হবে, 120 হবে। তাহলে এখানে একটা রেগুলার হেক্সাগন এর প্রত্যেকটা কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। একটা কথা খুব মনে রাখো যে আমি বললাম কি রেগুলার হেক্সাগন, রেগুলার মানে কি প্রত্যেকটা বাহু সমান, রেগুলার না হয়েও তো হতে পারে, তাই না? যেমন আমরা ত্রিভুজ তো বিভিন্ন রকম ত্রিভুজ দেখি, সবগুলোর বাহু কোণ কি 60 ডিগ্রি হয়? হয় না। আবার মনে করো কোয়াড্রিলেটারাল অর্থাৎ চতুর্ভুজ, এগুলো সবগুলো কি 90 ডিগ্রি করে হয়? 360 ডিগ্রি হয় না তো। মনে করো এরকমও তো হতে পারে, এরকম হলো তো কোনো সমস্যা আছে? এটা বেশি, এটা 90 ডিগ্রি, এটা আরো বেশি বা এটা কম, কিছু একটা মিলাই যোগফল 360 হবে, এটা হলো কথা। সো যখন তোমাদের পার্টিকুলারলি কোন একটা বাহুর মনে করো কোণ নির্ণয় করতে বলবে, সমষ্টি তুমি এভাবে নির্ণয় করতে পারবা n-2 × 180 ডিগ্রি, কিন্তু মনে রাখবা যে সমষ্টি 180 ডিগ্রি মনে করে এখানে বলছে যে একটা হেক্সাগন দিছে তোমাকে, আমি প্রশ্ন যদিও তোমাদের শেষে আমি দেখাবো, তবে আলোচনার সময় আমি কিছু একটু বলি। লাইক মনে করো একটা হেক্সাগন দিছে, আমি একটু ট্রাই করি হেক্সাগন আঁকতে।
যতটুকু পারি এরকম আর কি কিছু একটা, আরো সুন্দর করে দিছে আর কি। এখন বলছে যে এদের প্রত্যেকটা কোণের মান, এদিকে মনে করো দিছে এ আর এদিকে দিতে 120। এটা আমাদের ওই যে কম্পারিজন টাইপের কোশ্চেন মনে করো। এখন তুমি আনসার দিয়ে দিলে সি, মানে দুটো সমান, কিন্তু তোমার প্রশ্নে কোথাও বলে না যে এটা রেগুলার হেক্সাগন, তাহলে কিন্তু কথা সত্য হলো না। যেমন আমি যেটা আঁকছি দেখা যাচ্ছে ক্লিয়ারলি এটা অনেক বড়, এটা ছোট। সো যদি তোমাকে না বলে যে এটা রেগুলার হেক্সাগন, তাহলে ডেফিনেটলি তুমি সি আনসার চুজ করবে না, তোমার আনসার হবে ডি, অর্থাৎ বড় হতে পারে ছোট হতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, এই ফর্মুলাটার সাথে সাথে মাথায় রাখবা যে যে শেপের ব্যাপারে কথা বলা হচ্ছে সেটা রেগুলার শেপ কিনা। ঠিক আছে, সো রেগুলার শেপ হলে ওকে, জাস্ট টোটাল অ্যাঙ্গেলকে টোটাল বাহু দিয়ে ভাগ করব, যত হয় তত। যদি রেগুলার না হয় তাহলে তোমার হচ্ছে ভিন্ন। ঠিক আছে, কারণ সেটার অপশন কিন্তু থাকেই, যেহেতু ডি একটা অপশন আছে আমাদের কম্পারিজনের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু ওরা বলতেই পারে। ওকে, সো পেরিমিটার মানে পরিসীমা নির্ণয় তো সবগুলোর একই ফর্মুলা, অর্থাৎ পলিগন যত বাহুই হোক না কেন সবগুলো বাহুর সমষ্টি হচ্ছে তার পরিসীমা। আর এরিয়ার কথা যদি বলি, ট্রায়াঙ্গেলের কথা আমরা একটু আগে বললাম যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। যদি আমাদের রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রের কথা বলে সেটা হচ্ছে লেন্থ ইন্টু উইডথ, দৈর্ঘ্য প্রস্থ। যদি ট্রাপিজয়েডের কথা বলে তাহলে ট্রাপিজয়েডের কথা হচ্ছে সেটা হলো এটা বেজ 1 প্লাস বেজ 2 বলতেছে, আমরা এটাকে বাংলাতে সহজভাবে বলি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। অর্থাৎ যে বাহু দুটো সমান্তরাল এই দুটো, অর্থাৎ একটা 18 একটা 6 আছে এখানে, তাহলে বেজ 1 এর মান হচ্ছে 18 আর বেজ 2 এর মান হচ্ছে 6, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। সেই হাইটটা তোমাকে আবার ক্যালকুলেট করতে হতে পারে পিথাগোরাস দিয়ে। সেক্ষেত্রে হয়তো তোমার মনে করে এই অংশটার মান দেওয়া থাকবে, এটা তো দেওয়াই আছে, সেক্ষেত্রে তোমার পিথাগোরাস করতে হবে, তো সেভাবে করবা। তো যাই হোক, তাহলে বেসিক্যালি এখন মনে করো এটা 10 আছে এটা 8 আছে, কেউ একজন বলো তো তাহলে এটা কত হবে যদি পিথাগোরাস ফলো করে। আমরা একটু আগে শিখছি তো, যে হঠাৎ চোখের সামনে আসলো বলে তোমাদের জিজ্ঞেস করতেছি, কত হবে এটা বলো তো? 6 স্যার। 6 হবে, এক্স্যাক্টলি। এই যে এটা হচ্ছে 3 4 5 প্যাটার্ন ফলো করতেছে, সো 6 8 10 হবে। ঠিক আছে, সো যাই হোক, তো এরকম তোমার দেওয়া থাকবে। হ্যাঁ, তো এই ফর্মুলা গুলো তোমরা জানো যে সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা, এটা হচ্ছে তোমার ট্রাপিজয়েডের ক্ষেত্রে। তারপরে যদি প্যারালালোগ্রাম হয় তাহলে সেক্ষেত্রে বেজ ইনটু হাইট। তবে রিমেম্বার প্যারালালোগ্রামের হাইট কিন্তু বাহুটা না, আয়তক্ষেত্র হলে বাহুটাই উচ্চতা, কিন্তু প্যারালালোগ্রাম বা সামান্তরিক হলে তখন যেহেতু বাঁকা থাকে সেহেতু সেখানেও তোমার আবার 90 ডিগ্রি করতে হবে। কারণ এইটা একমাত্র কন্ডিশন, বারবার রিপিট করতেছি, যে হাইট হওয়া মানে হচ্ছে ভূমির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, এটা ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন। তার মানে এটা তোমার মাথায় রাখতে হবে। এখানে মনে করো 5 আর 10 আছে, সিম্পলি 50 করে দিলা হলো না কিন্তু। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমার পিথাগোরাস ইউজ করে হাইট নির্ণয় করতে হবে। তারপরে আসে হচ্ছে এরিয়া। এটা যদি 3D হয়, আই মিন আমাদের যে বহুভুজ যেটা, সেটা 3Dও তো হতে পারে। সো রেক্টাঙ্গুলার সলিড হলে বা কিউব হলে এগুলোর ক্ষেত্রে হচ্ছে সারফেস এরিয়া হচ্ছে সবগুলো এরিয়ার যোগফল। এখন চিন্তা করো এরিয়া কয়টা থাকে বেসিক্যালি এখানে, 3 ডাইমেনশনাল হলে 6টা থাকে। কেমন? 6টা। যেমন যেমন মনে করো এটা যদি সামনে হয়, হ্যাঁ থ্যাংক ইউ, 6টা। তাহলে এটা একটা পিছনে থাকে। এটা যদি ডানে হয় এটার ঠিক অপোজিট একটা বামে থাকে। এটা যদি আপ হয় এটার অপোজিট একটা নিচে থাকে। তাহলে এখানে কিন্তু 6টা হবে। তাহলে মনে করো এটা হচ্ছে আমরা এ বললাম, এটা বি বললাম, এটা সি বললাম। তাহলে কি হবে, যে এ বি তল থাকবে 2টা, তার মানে 2AB। তারপর বিসির তল থাকবে 2টা, +2BC। তারপরে সি এর তলও থাকবে 2টা, তার মানে 2CA। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সাম অফ অল দা ফেসেস, সবগুলো ফেসেস, তার মানে বেসিক্যালি 6টা ফেস থাকে। কিউব হলে তো সবগুলো ফেসই সমান, তাহলে এটা 5 মানে এটাও 5 মানে এটাও 5। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিউব মানে সবগুলো সমান। তাহলে সেক্ষেত্রে এ বি মানে A স্কোয়ার, বিসি মানে B স্কোয়ার। হ্যাঁ, সবগুলোই কিন্তু A স্কোয়ার, যেহেতু সমান, তার মানে এখানে হচ্ছে 6A স্কোয়ার। সিম্পল। এই যদি কিউবের এরিয়া হয়, আর রেক্টেঙ্গুলার সলিড হলে ভিন্ন ভিন্ন হলে তখন আমাদের এইভাবে নির্ণয় করতে হবে। সো আই থিঙ্ক যে এগুলো খুব ইজি, আমরা বুঝতেছি।
আর যদি হাই ভলিউম হয় তাহলে কি আমাদের লেন্থ ইনটু উইথ ইনটু হাইট এ বি সি, আর কিউব হলে এ কিউব সিম্পলি, ঠিক আছে। কিউবের জন্য সব যেহেতু সমান সেহেতু এ কিউব হবে, সিম্পল কথা। তাহলে এগুলো গেল হচ্ছে আমাদের মানে বহুভুজ পলিগনের নিয়ে একটা ইয়ে সামারি। একটা জিনিস হলো যে পলিগন ইন্ডিভিজুয়ালি মানে সবগুলো সব রকম পলিগন নিয়ে কোশ্চেন, অর্থাৎ তোমার ত্রিভুজ চতুর্ভুজের বাইরে অন্য টাইপ গুলো নিয়ে কোশ্চেন কম হয়, খুবই কম হয়। সো বেসিক্যালি পলিগনের মধ্যেও আমাদেরকে ট্রায়াঙ্গেল এবং কোয়াড্রিলেটারাল অথবা চতুর্ভুজ নিয়ে বিশেষভাবে মাথায় রাখতে হবে। সো এই জন্য আমরা কোয়াড্রিলেটারাল আবার আনতেছি, আলোচনায় আনলাম। সো আমরা অলরেডি বললাম যে কোয়াড্রিলেটার কয়েক ধরনের হতে পারে, তার মধ্যে রেক্ট্যাঙ্গেল একটা, যেটা হচ্ছে বাহুগুলো সমান, সরি বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। তারপর স্কোয়ার, যেটা হচ্ছে প্রত্যেকটা কোণই এই প্রত্যেকটা বাহু সমান এবং ডেফিনেটলি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। সো এইখানে একটা জিনিস আসছে আলোচনায়, সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা আরেকটা শর্টকাট ভিভিআই, মাথায় রাখতে হবে, এরকম কোশ্চেন পরীক্ষাতে আসে। কি সেটা বলতেছে যে ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল, তার মানে মনে করো যে তোমার বিভিন্ন রকম শেপ দিল চতুর্ভুজের, লাইক মনে করো এরকম, কোনোটা এরকম উইয়ার্ড বানাই দিল, তারপরে মনে করো যে কোনোটা এরকম স্মল করে দিল এরকম। সো তোমায় বললো যে কোনটার এরিয়া সবচেয়ে বেশি, তো মনে রাখবা যে এরিয়া সবচেয়ে বড় হচ্ছে স্কোয়ারের কেবলমাত্র। এটার এক্সাম্পল দেখো, এখানে এক্সাম্পল দিয়েছে খুব সুন্দরভাবে। তো স্কোয়ারের ক্ষেত্রে মানে পরিসীমা তো মনে করো সবগুলো সেম হবে, এখানে মানে মিলানোর জন্য ওরা পরিসীমাগুলো সমান করে দিবে তোমাকে। পরিসীমা মানে কি সবগুলো যোগফল, মনে করো এখানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 ইঞ্চ, আর তাহলে সবগুলো 9 ইঞ্চ, তার মানে 4 9 36 হচ্ছে এটার পরিসীমা। এখানে আরেকটা শেপ দিছে, একটা দিচ্ছে 6, একটা হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 36, কারণ এটা 6 আরেক দিকে আছে, 12 আরেক দিকে আছে। তো 6 12 18, এটা 2 গুণ করলে এটারও পরিসীমা 36। তারপরে মনে করো আরেকটা দিছে, এটা হচ্ছে 17 আর এটা 1, তাহলে 17 1 18, 2 গুণ করলে এটাও 36, তাহলে সবগুলোর পরিসীমা হচ্ছে 36। সো পরিসীমা যেহেতু সবগুলো সমান, তাহলে তোমার একটা কনফিউশন আসতে পারে যে এরিয়া হয়তো সবগুলো সমান হবে, কিন্তু একটু খেয়াল করে দেখো তো এটার এরিয়া কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 17 ইন্টু 1 17, এটার এরিয়া কত 12 ইন্টু 6 72, এটার এরিয়া কত 9 ইন্টু 9 81। তার মানে হলো যে তোমার যত ভিন্ন রকম শেপের দিক না কেন, যদি সেখানে স্কোয়ার শেপ থাকে, যদি সেখানে স্কোয়ার শেপ থাকে তাহলে তার এরিয়া হবে ম্যাক্সিমাম। কখনো কখনো এরকম প্রশ্ন থাকে, মনে করো আমি তোমাদের দেখাই, এইরকম একটা শেপ আছে, তার মধ্যে মনে করো যে এরকম একটা ডট ডট দিয়ে দাগ দিছে এরকম। তো এগুলোর নাম দিছে মনে করো এ বি সি ডি। বললো যে এই যে ই এবং এফ যদি দেওয়া হয়, তাহলে এখানে কম্পারিজন অপশন দিল যে এ বি সি ডির এরিয়া বড় হবে নাকি তোমার ওই যে এ ই এফ ডি এটার এরিয়া বড় হবে। সো তুমি কনফিউজ হয়ে যেতে পারো যে এটা কেমনে ক্যালকুলেট করবে সে, কিন্তু আমাদের ক্যালকুলেশনের কোনো প্রয়োজনই নাই। অবশ্য প্রোভাইডেড দ্যাট আমাদের বলে দিতে হবে যে এই এডি সমান হচ্ছে এই বিসি, কারণ এডি সমান বিসি হলেই কেবলমাত্র এই যে এইটা মানে এদিকে সমান পরিমাণ বাড়াইলে সবগুলো সমান হবে আর কি, অর্থাৎ এটা স্কোয়ার হবে। তো যদি আমরা কোনোভাবে কনফার্ম হতে পারি যে আমাদের এই শেপটা হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব, কনফার্ম হয়ে নিব যে তোমার কি এটার এরিয়া শেপ সর্বোচ্চ। এখন প্রশ্ন হলো যে যদি স্কোয়ার না হয় অন্য কিছু হয়, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যার হাইট বেশি তার এরিয়া বেশি। অর্থাৎ মনে করো যে তোমার এরকম একটা শেপ আছে, খেয়াল করো তো এইখানে এটা হচ্ছে তার হাইট, ঠিক আছে, এটা হচ্ছে তার হাইট। এখন মনে করো যে তোমাকে এইভাবে দিলে, এইভাবে দিলে হাইট কিন্তু সমান হলো, সেক্ষেত্রে কিন্তু তুমি লাভবান হতে পারলাম। কিন্তু মনে করো যে তোমার এরকম বললো যে এরকম, তাহলে তুমি উইদাউট এনি চিন্তায় যদি এদের পরিসীমা সমান বলে,
তাহলে এটা যতই বড় দেখাক না কেন তুমি বলবা যে এটার এরিয়াই বেশি, এটা চতুর্ভুজ সরি স্কোয়ার হোক অথবা না হোক। কারণ খেয়াল করো যে এটা তো অনেক বড় দেখাচ্ছে কিন্তু এটার এরিয়া 17, অথচ এটা হচ্ছে 72, অনেক বেশি। তাহলে যত চ্যাপ্টা হয়ে যাবে চতুর্ভুজের স্ট্রাকচার, যত একটা বাহুর পরিমাণ কমে যাবে তার এরিয়া তত কমে যাবে। আর যেটা যত বেশি বড় থাকবে এক্সপান্ডেড থাকবে তার এরিয়া তত বেশি হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এবং ম্যাক্সিমাম এরিয়া হবে স্কোয়ারের। তাহলে এই তিনটা কথা সবাই ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা একটু আমাদের রেসপন্স করো। জি স্যার, ক্লিয়ার। ইন্ডিভিজুয়ালি বলার কিছু নাই, যদি প্রশ্ন থাকে তখন বলো, আদারওয়াইজ রেইজ হ্যান্ড করো। অভ্যস্ত হও, তোমরা এতদিন ধরে অনলাইনে ক্লাস করছো, অভ্যস্ত হওয়ার কথা অলরেডি। সো ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে। তাহলে সিমিলার ঘটনা আমরা যদি তোমার ট্রায়াঙ্গেলের জন্য দেখি, তাহলে তোমার এখানে বলছে ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, এখানে বিভিন্ন রকম তোমার ট্রায়াঙ্গেল দিছে। তো সবগুলোর বাহু 3-4, কিন্তু আমাদের বাহু সমান হওয়া তো কন্ডিশন না। আমাদের এরিয়া হতে হলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে হাইট, বেজ এবং হাইট, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। তাহলে বলো দেখি যে কার হাইট সবচেয়ে বেশি হবে কোন টাইপের ট্রায়াঙ্গেলের, একজন বলো তো। বলো দেখি, মুবিন বলো, মুবিন তুমি কি বুঝতেছো কোনটার হাইট বেশি হবে? স্যার 2 নম্বরটার। 2 নম্বরটার নাম কি? কি ধরনের ট্রায়াঙ্গেল এটা? সেকেন্ড সেকেন্ডটা স্যার তো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো সেটাই বলো। তো ঠিক আছে, যেহেতু আমাদের বেজ হওয়ার মানে হাইট হওয়ার একমাত্র শর্ত হলো যে বেজের সাথে 90 ডিগ্রিতে থাকতে হবে, সেটা ডাইরেক্ট থাকে কেবলমাত্র সমকোণী ত্রিভুজে। তাহলে এই জন্য সমকোণী ত্রিভুজের হাইটটাই হচ্ছে ম্যাক্সিমাম অন্য যে কোনোটার চাইতে। কারণ চিন্তা করো এটাও 3-4, কিন্তু এটা 3 তো হাইট না, হাইট হচ্ছে এই অংশটা এইরকম। তার মানে এটাকে যদি আমি বর্ধিত করি, এখানে সিস্টেম হচ্ছে কি আমি এটাকে এভাবে বর্ধিত করব, তারপর এটা যোগ করব, তারপর পিথাগোরাস করব, তার মানে এটা তখন হাইট হবে। হাইটটা ডেফিনেটলি এটা যদি 3 হয় তাহলে ডেফিনেটলি এই হাইটটা 3 হবে না, কারণ আমরা জানি যে তোমার কি সবচেয়ে বড় বাহুর বিপরীত কোণটা সবচেয়ে বড়। তাহলে এটা যদি 3 হয়, এটার বিপরীত কোণ 90 ডিগ্রি সবচেয়ে বড়, তাহলে এই বাহুটা হচ্ছে বেসিক্যালি এই ছোট কোণটার বিপরীত। ছোট কোণের বিপরীত বাহু তো বড় হবে না কখনো, তাহলে এটা 3-এর সমান হবে না কখনো। কেমন? তাহলে এটাও 3 হবে না, কোথাও 3 হবে না, ঠিক আছে, এখানেও হবে না 3, এটাও স্যার 3। এটা কোথায় ছিল? আচ্ছা তুমি কি প্রথম থেকে ক্লাস করতেছো? জি স্যার। এই যে বিপরীত বাহু এবং বিপরীত কোণের কথা বললাম, সেটা কি তোমার মনে আছে? না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে এখানে তো স্কোয়ারটার মানে এরিয়া বেশি হবে না, ট্রায়াঙ্গেলটা না হয়ে। না 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 না, আমি তো ট্রায়াঙ্গেলের সাথে স্কোয়ারের কম্পারিজন এখনো করি নাই, আমি শুধু ট্রায়াঙ্গেলের মধ্যে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। আমি এখনো ট্রায়াঙ্গেলের সাথে স্কোয়ারের কম্পারিজনে যাই নাই, আমি কেবলমাত্র ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলতেছি। ওকে, সো আচ্ছা তোমার প্রশ্নে আসা যাক। ফাতিমা তুমি নিজেকে আবার আনমিউট করে, তাহলে তুমি বলো যে তাহলে স্কোয়ার এবং এটা তো হচ্ছে স্কোয়ার তো না, যেহেতু 3-4, তাহলে এটাকে আমরা রেক্টেঙ্গেল বলতে পারি, আয়তক্ষেত্র বলতে পারি। তাহলে এই দুইটার এরিয়া বললে কোনটার মানে এইটার এরিয়া এটার সাথে কম্পারিজন কেমন? স্যার মানে রেক্টেঙ্গেলটা বেশি হবে না? ডাবল হবে। বেশি কেন? ডাবল ডাইরেক্ট, কারণ এটা হ্যাঁ তো ডাবল হবে। এটা তো হাফ দুইটা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা তো হাফ হাফ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা ডাইরেক্ট ডাবল হয়ে যাবে। ওকে, সো ঠিক আছে, তাহলে আমরা বললাম যে তোমার ট্রায়াঙ্গেলের মধ্যে সবচেয়ে বেশি এরিয়া হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, আর কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজের মধ্যে সবচেয়ে বেশি এরিয়া হচ্ছে স্কোয়ারের। কেমন? ওকে, সো
লেটস মুভ অন। আমাদের পার্টিসিপেন্ট ফ্লাকচুয়েট করতেছে, আসলে কিছু করার নাই, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। অনেকে গ্রামে গঞ্জে আছে এখনো হয়তো, আর নেটওয়ার্ক এখন বা ইলেকট্রিসিটিও খুব ডিস্টার্ব করতেছে সব জায়গায়। আমি ওকে, তাহলে আমরা এখন আসবো সার্কেল নিয়ে আলোচনা। সো আজকের ক্লাস একদম ইম্পর্টেন্ট এবং আমরা বেসিক নিয়ে আলোচনা করছি। তো সার্কেলের ব্যাপারে তোমরা জানো সবাই নিশ্চয়ই। আমরা সার্কেলের একটু পরিচিতি দিই, বেসিক পরিচিতি। সো সার্কেলের কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্টের কথা যদি আমরা বলি, প্রথমে হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ। সো এটা হচ্ছে কেন্দ্র থেকে আমাদের সার্কেলের আর কি পরিধির যে কোনো জায়গা পর্যন্ত দূরত্ব যেটা। আর একটা হচ্ছে ডায়ামিটার, এটা সিম্পলি রেডিয়াসের ডাবল। তারপরে আসে হচ্ছে তোমার সার্কামফারেন্স বা পরিধি, তাহলে পুরা সার্কেলটার চারিদিকে যে টোটাল এরিয়া, অর্থাৎ আমরা বলি এরকম যে যদি একটা সার্কেলকে আমরা যদি একটা রিং কল্পনা করি এবং রিংটাকে যদি আমরা কেটে সোয়াই দিই, লম্বা লম্বি ভাবে যতটুকু দূরত্ব হবে সেটা হচ্ছে সার্কামফারেন্স বা পরিধি। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এরিয়া। এরিয়া বলতে আমাদের সার্কেলের মাঝখানে যে এলাকা সবটুকুকে আমরা এরিয়া বলি। তাহলে সার্কেল হচ্ছে আমাদের জিওমেট্রিতে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আফটার ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেলের পরে সার্কেল বেশি ইম্পর্টেন্ট। তো তাহলে সার্কেলের ব্যাপারে আমাদের কিছু কথা বলতে হবে যেগুলো আমরা অলরেডি হয়তো হাতে আছে। তাহলে সার্কেলের কিছু বেসিক ফর্মুলা এগুলো আমরা জানি, যে সি যদি সার্কামফারেন্স হয়, পরিধি হয়, তাহলে সেটাকে আমরা বলি 2πr। এখানে 2πd লিখছি, ডি হচ্ছে আমাদের বেসিক্যালি তোমার ইয়ে কি যেন বলে ব্যাস বা ডায়ামিটার। তাহলে ডি ইজ ইকুয়াল টু 2r লিখতে পারি আমরা, এই যে ডি ইজ ইকুয়াল টু 2r। তাহলে এই ফর্মুলা আমরা এখানে বসাইলে আমরা সেটাকে বলতে পারতেছি যে 2πr। এটা হচ্ছে আমাদের পরিধি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এরিয়া। এরিয়া হচ্ছে পাই স্কয়ার, সিম্পল। এরিয়া হচ্ছে পাই স্কয়ার। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের সার্কেলের বেসিক ফর্মুলা একদম। তারপরে সার্কেলে আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট মানে আরো একটা ব্যাপার হচ্ছে সেক্টর, আমরা যেটা বলি সেক্টর। তো সেক্টরকে সহজ বাংলায় যদি আমি এক্সপ্লেন করতে যাই, তাহলে সেটা হচ্ছে সার্কেলের একটা অংশ। সেটা এরকম হাফ হতে পারে, তারপরে মনে করো এই যে 1/4 হতে পারে। মনে করো আমি এইরকম ভাবে ভাগ করলাম, তাহলে এই অংশটা হচ্ছে 1/4। তারপরে সেটা এরকম আরো বেশি হতে পারে, এরকম করলাম মনে করো 1/16, এই অংশটা হতে পারে। তো সেই ক্ষেত্রে মনে করো যে আমাদের কিছু প্রশ্ন থাকে যে এই অংশটার এরিয়া কত, অথবা এই বৃত্তচাপটা কতটুকু, ঠিক আছে। তাহলে সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন যখন আসবে, তখন আমাদের একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা পরের স্লাইডে দেখি। আচ্ছা এখানে আছে, নিচে আছে। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। আমাদের ফর্মুলা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু সেক্টর এরিয়া বাই সার্কেল এরিয়া ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ বাই সার্কামফারেন্স। আমি একটু এক্সপ্লেন করতেছি কি বলতেছে এখানে। সো লেটস ইরেজ ইট। ওকে, তো মনে করো আমাদের এখানে ডি ইজ ইকুয়াল টু 12 দেওয়া আছে। তাহলে ন্যাচারালি আমাদের আর এর মান হচ্ছে তোমার 6। এটা খুব ন্যাচারাল ব্যাপার। এখন মনে করো যে বললে একটা সেক্টর, সেই সেক্টরটা কি করেছে তোমার কেন্দ্রে, সেক্টরটা কেন্দ্রে কি করেছে, সাপোজ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন দুইটা প্রশ্ন হতে পারে যে সেক্টরটার এরিয়া কতটুকু, অথবা এই যে আর্ক লেন্থ, এই দৈর্ঘ্যটা কতটুকু। মনে করো এখানে নাম দিলাম এ আর এখানে বি। সো এ বির দৈর্ঘ্য কতটুকু, অথবা এটা ও বললাম এ ও বি এর এরিয়া কতটুকু। এই দুইটা প্রশ্ন হতে পারে আমাদের। তাহলে সেখানে ফর্মুলা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাঙ্গেল, যেটা আমাদের এই যে তৈরি করছে 30 ডিগ্রি। তাহলে আমরা মনে করো যখন বসালাম সেন্ট্রাল অ্যাঙ্গেলের জায়গায় 30 ডিগ্রি। এরপরে নিচে তো টোটাল অ্যাঙ্গেল, একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল তো 360 ডিগ্রি হয়, তাহলে এটা ফিক্সড। তাহলে নিচে হচ্ছে 360 ইজ ইকুয়াল টু, এখন কি চাচ্ছে আমাদের কাছে, মনে করো আমাদের কাছে চাচ্ছে হচ্ছে এরিয়া, টোটাল এরিয়াটা, সেক্টর এরিয়াটা। তাহলে সেক্টর এরিয়া আমরা জানি না, সেটা হচ্ছে এক্স। আর সার্কেলের এরিয়া আমাদের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আর হচ্ছে 6 যেহেতু, তাহলে আমরা সেটাকে স্কয়ার করলে আমরা পাচ্ছি 36 পাই। এখন দেখো এই যে 30 কে যদি আমরা মনে করো এটা করি 3 12 36 12,
তাহলে এই যে 36 পাই এখানে যদি আমরা নিয়ে আসি, হ্যাঁ 36 বাই পাই বাই 12 করি, তাহলে আমরা পাবো হচ্ছে 3 বার 3 পাই। তাহলে আমরা x এর মান পাবো 3 পাই। সো x ইজ ইকুয়াল টু 3 পাই। এটা হচ্ছে তার এরিয়া। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস যে যখন তুমি এরিয়া বের করবা তখন সার্কেলের এরিয়ার সাথে কম্পেয়ার করবা। আর যখন তুমি লেন্থের চিন্তা করবা, তাহলে এই লেন্থ কোন বরাবর? সার্কেলের সার্কামফারেন্স বা পরিধি বরাবর। তাহলে তখন তোমাকে এটা কম্পেয়ার করতে হবে সার্কেলের সার্কামফারেন্সের সাথে। অর্থাৎ মনে করো যদি তোমাকে বলে যে এ বি এর দৈর্ঘ্য কতটুকু, এ বি এর দৈর্ঘ্য কতটুকু, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এইটা তো ঠিক থাকবে, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 360 আগের মতোই। এরপরে হচ্ছে তোমার এক্স এ বি দৈর্ঘ্য আমরা জানি না, ধরে নিলাম এক্স। আর এই সার্কেলের সার্কামফারেন্স বা পরিধি তো আমরা জানি, সেটা হচ্ছে 2 পাই আর বা পাই ডি। যেহেতু ডি দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট পাই ডি ইউজ করতে পারি। সো 2 আর যেহেতু ডি, সো 2 পাই আর বা পাই ডি যে কোনো বলতে পারি। সো পাই ডি মানে হচ্ছে 12 ডি এক্ষেত্রে। তাহলে এখানে আমরা ভাগ করলে এখানে 12 আসতেছিল। সো 12 বাই 12 মানে সিম্পলি ডি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ডি বা সরি 12 পাই, আমি ভুল বলতেছি, ডি তো হচ্ছে এর মান, ডি এর মান হচ্ছে 12। সো 12 পাই, এটা ভাগ করলে 12 পাচ্ছি। সো 12 পাইকে 12 দিয়ে ভাগ করলে এক্স ইজ ইকুয়াল টু সিম্পলি পাই। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে পাই, অর্থাৎ 3.1416 টাইপের দৈর্ঘ্য। সো কখনো 3.1416 বসাইতে হয় না, আনসার তোমার পাই আকারেই থাকবে। সো টেনশন নেওয়ার কিছু নাই, বা বসাইতে হলে বসাবা হোয়াটএভার, সেটা তো খুব মাইনিউট ব্যাপার। তো মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এইভাবেই এই ফর্মুলাটা কাজ করে। সো অ্যাজ ইট ইজ ইম্পর্টেন্ট, আমি এটাও জানতে চাই যে তোমরা এই স্লাইডের মূল বক্তব্য বুঝলা কিনা। যদি না বুঝো প্রশ্ন করতে পারো। জালাল টিক মার্ক দিয়েছে, ওকে। ঠিক আছে, সবাই বুঝতেছো, ইটস গুড। তো আমরা তাহলে এখন আমাদের আরো অনেক আলোচনা আছে। হঠাৎ আমার অনেককে দেখে, অনেক বড়ুয়াকে দেখে একটা কথা মনে আসলো। কালকে আমি গ্রুপে বলেছিলাম একটা জিনিস আলোচনা করব। তো অনেক, তোমার কি মনে আছে আমি কি আলোচনা করব বলেছিলাম? জি স্যার, ওই ট্রায়াঙ্গেলের প্রবলেমটা। হ্যাঁ, তো ট্রায়াঙ্গেল নিয়ে তো আলোচনা একরকম শেষ করে ফেললাম, তুমি তো মনে করাই দিলা না, আমি তোমার দিকে মনে করছি। স্যার এটা তুমি ভুলে গেছিলা খেয়াল নাকি? ছিল না ওরকম। জি স্যার। আমার ভুলার কথা তুমি ভুলে গেলা কেমনে হবে? আচ্ছা, আমরা বেসিক আলোচনা করে নিই, তারপর তুমি এখন আপাতত আবার আমার মনে করে দিবা, অথবা সবার জন্য বলতেছি আমাদের ট্রায়াঙ্গেল নিয়ে একটা কথা বলার আছে, ওটা আমি বলবো। So, আপাতত শেষ করি আগে। সো আমাদের কি জন্য বলে, সার্কেলে দুই রকম অ্যাঙ্গেল হয়। একটাকে আমরা বলি তোমার সেন্ট্রাল অ্যাঙ্গেল, একটাকে বলি ইনস্ক্রাইব অ্যাঙ্গেল। আমাদের বাংলাতে আমরা বলি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তো তোমরা জানো যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডাবল, অথবা বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে যদি একই চাপের বৃত্তচাপের উপর হয়, এটা আবার ইম্পর্টেন্ট, বৃত্তচাপটা এক হতে হবে, কেমন? মানে এই যে এখানে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, এটা ডাবল। এখন মনে করো বৃত্তচাপই চেঞ্জ হয়ে গেছে, তাহলে তো আর এই ফর্মুলা কাজ করবে না। মনে করো এবি ঠিক আছে, এখানে আমি মনে করো যে এই বৃত্তস্থ কোণ দেওয়ার সময় আমি এবির পরিবর্তে সিডি দিলাম, তালিকার এক হবে? কোনোভাবেই এক হবে না, কারণ এই সিডি যেহেতু বড় চাপ, তার বিপরীত কোণও বড় হবে। এমন হতে পারে এটাও 60 এটাও 60 হতে পারে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা, চাপটা, অর্থাৎ এবি যে ব্যাপার বৃত্তচাপ, সেটা সেম হতে হবে। তাহলে সেম বৃত্তচাপ হলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডাবল, অথবা উল্টাভাবে বলি বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সেটা মাথায় রাখতে হবে। আর কেন্দ্রস্থ কোণ কোনটা? যেটা হচ্ছে কেন্দ্রের সাথে উৎপন্ন করে। বৃত্তস্থ কোণ কোনটা? যেটা হচ্ছে একদম অপর দিকের কি বলে এটাকে, পরিধির সাথে টাচ করে যেটা কোণ উৎপন্ন হয় সেটা আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে আমাদের হচ্ছে এই এগুলোর ইনস্ক্রাইব অ্যাঙ্গেলের নিয়ে তোমার আরো কিছু কথা আছে। তো সেটা হলো যে যদি এরকম হয় যে আমাদের এই
সার্কেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল আছে এবং ট্রায়াঙ্গেলটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে, ট্রায়াঙ্গেলের যে কোনো একটা বাহু। তো যে কোনো একটা বাহু কেন্দ্র দিয়ে যাওয়া মানে এদের এই বাহুটার দৈর্ঘ্য হবে হচ্ছে ব্যাসের সমান, 2r এর সমান, কেমন? এবং এরকম যদি হয় তাহলে মনে রাখতে হবে যে এক্ষেত্রে আমরা বলি, এটাকে আমরা তখন বলবো অর্ধবৃত্তস্থ কোণ। এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা বৃত্তের অর্ধেক অংশ অর্থাৎ ব্যাস নিয়ে তৈরি হচ্ছে। তাহলে আমরা অলরেডি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। এটা বলা থাক না থাক, আমরা যেটা জানি সেটা আমরা এটা মাথায় রাখতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমাদের অ্যাঙ্গেলটা বলা থাকবে না, সেহেতু আমাদের ক্যালকুলেশন করতে বললে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা মনে করো যে ডাইরেক্ট মনে করো যে এখানে একটা দেওয়া যে 6 একটা জিনিস দেওয়া আছে, একটা মনে করো যে সাপোজ কিছু একটা দেওয়া আছে উল্টো পাল্টা, মনে করো এখানে 3 দেওয়া আছে, বা 3 থাকলে তো একটু মিলতেছে, হয়তো মনে করো এখানে 4 আছে, যেটা কোনো প্যাটার্নে পড়তেছে না। তো সেই ক্ষেত্রে এই বাহুটা কত, তাহলে সেক্ষেত্রে তুমি নির্দ্বিধায়, যেহেতু এটা কেন্দ্র দিয়ে গেছে তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, তাহলে এটা পিথাগোরাস ফর্মুলা ইউজ করে দিবা। ঠিক আছে, কোনো চিন্তা করা লাগবে না। কিন্তু একটা জিনিস কনফার্ম হতে হবে যে তোমার অবশ্যই একটা বাহু কি হচ্ছে, কেন্দ্র দিয়ে গেছে। কেন্দ্র দিয়ে যদি না যায় তাহলে কিন্তু আর অর্ধবৃত্তস্থ কোণ হবে না, এবং সেক্ষেত্রে এক সমকোণ হবে না বাহু। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, দেখে তোমাদের সাথে একটু আমি ইয়ে করি। সো মনে করো এই বাহুটা এটা, এখন আমাদের আরেকটা ত্রিভুজ আঁকলাম লাইক এরকম, সরি এরকম। তো এটার নাম দিলাম হচ্ছে এ বি সি, আর এটার নাম দিলাম মনে করে ডিবিসি। এখন কেউ একজন আমাকে বলো যে যদি আমি এটা কম্পেয়ার করি যে এ বি সি একদিকে দিলাম আর আরেক দিকে দিলাম হচ্ছে ডিবিসি, তাহলে কোনটা বড় একটু বলো তো। সৎসাহস নিয়ে কেউ একজন বলো। ডিবিসি। ডিবিসি বড়, আচ্ছা তাহলে জালাল বলছে, আমাদের মনে করো আমাদের যে নিয়ম এটা হচ্ছে এ অপশন, এটা হচ্ছে বি অপশন, তাহলে জালালের আনসার হচ্ছে বি। ওকে, এনিবডি হ্যাড এনি ডিফারেন্ট অপিনিয়ন, কারো অন্য কোনো মতামত? সমান হবে ভাবি স্যার। সমান হবে, অনেক বললো সমান, তার মানে অনেকের আনসার হচ্ছে সি। আচ্ছা ওকে, তাহলে আমি আর কাউকে কিছু জিজ্ঞেস না করি, আমার মূল পয়েন্টে আমি চলে আসি। একটা জিনিস চিন্তা করো, আমরা কিন্তু আজকের ক্লাসেই বলেছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল ডিপেন্ড করে বাহুর উপর, তার মানে বাহু যত বড় অ্যাঙ্গেল তত বড়, বাহু যত ছোট অ্যাঙ্গেল তত ছোট। এটা তো সবাই আমরা জানি, তাই না? ইজ ইট ক্লিয়ার? অলরেডি আমরা আলোচনা করেছি, এটা ক্লিয়ার তাই না? ওকে, তো এইটা যদি ক্লিয়ার হয় তাহলে একটা জিনিস আমাদের বলো তো, একটা ইয়ে সার্কেলের মধ্যে, বৃত্তের মধ্যে ব্যাসের চাইতে বড় কোন বাহু কি হতে পারে বলো তো? নো স্যার, কোনোভাবেই হতে পারে না। একটা সার্কেলের সবচেয়ে বড় বাহু হচ্ছে তার ব্যাস, যেটা কেন্দ্র দিয়ে যায়। তাই আমরা এটা বলছি যে তোমার ব্যাস ছাড়া যে বাহু যায় সেটাকে আমরা জ্যা বলি বাংলাতে, তাহলে আমরা বলি যে ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, ব্যাসের চাইতে বড় কোনো জ্যা হতে পারে না। তাহলে যেহেতু ব্যাস হচ্ছে বৃহত্তম, তাহলে তার অপোজিট কোনটাই বৃহত্তম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো? তাহলে ডেফিনেটলি এখানে এবিসি কোণই বড়, ডিবিসি কোণ বড় হওয়া, যেভাবে আঁকা হোক না কেন এটা বড় হওয়ার কোনো লজিক নাই। এটা আমাদের চোখে দেখে মনে হতে পারে কিন্তু এটা কখনোই বড় হবে না, যেহেতু এই বিপরীত বাহুটা এসি ডেফিনেটলি ডিসির চাইতে বড়। তাহলে যেহেতু এসি ডিসির চাইতে বড়, তাহলে তার অপোজিট কোণটাও বড় হবে। কথা বোঝা যায়? হুম, ওকে। সো ডাজ ইট মেক ইউ ক্লিয়ার? হ্যাঁ, কেউ বুঝতে মানে কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে একটু বলতে পারো যে স্যার বুঝলাম না বা এরকম কিছু। ওকে, লেট মি আস্ক সামওয়ান। মিস্টার ইমন, আরিফুল ইসলাম ইমন, তুমি কি বুঝলে আমি কি বললাম? এটা জি স্যার। বুঝছো না? জি স্যার। আচ্ছা তাহলে
মনে করো আমি যদি এরকম আরেকটা ত্রিভুজ আঁকতাম, এরকম আরো ছোট এরকম করে, মানে আরো বড়, এটা কি আরো বড় হতো? না স্যার, যদি মনে করো এরকম দিয়ে এরকম দিতাম তাহলে? তাও স্যার বড় হইতো না। হ্যাঁ, কম্পারেটিভলি একটা জিনিস মাথায় রাখতে হবে, কম্পারেটিভলি তার সাথে ওই বাহুগুলোর সাপেক্ষে। আমি জি একটু স্যার। ভুল করেছি, এটা দাঁড়াও আমি একটু দেখাই। কম্পারেটিভলি বলতে কি, আমি একটু ক্লিয়ার করি, যারা একটু কনফিউশন আছে, স্যার তাহলে কি এটা না 120 ডিগ্রি কোণ হবে? না, হবে, কিন্তু বাকি বাহুগুলো তখন চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এটা এখানে 100, সরি মানে এখানে আঁকলাম, এটা মনে করো যে 120 ডিগ্রিও হতে পারে। আমরা কম্পেয়ার করবো কার সাথে? যাদের দুইটা বাহু সমান থাকবে অ্যাটলিস্ট। তাহলে মনে করো যে আমি যদি এখানে এরকম একটা চেঞ্জ করি, তাহলে এই বাহুটা সমান না, তাহলে তখন একটা আলোচনা আসতে পারে। তুমি মনে করো যে এটার সাথে আরেকটার কোনো সম্পর্কই নাই, আরেকটার কোনো সম্পর্কই নাই, অর্থাৎ মনে করো যে আমরা এইভাবে দিলাম, এই বাহুটাও চেঞ্জ করে দিলাম, তখন কিন্তু বড় হতে পারে। তখন কিন্তু ওইটার সাথে আর আলোচনা হবে না, কারণ আমরা কিন্তু যখন একটু আগে দেখাইছিলাম তখন এই বাহুটা কিন্তু ফিক্সড রাখছে, কারণ ফর্মুলাটা তো হচ্ছে কম্পারেটিভলি। মনে করো এই ত্রিভুজ, এটা মনে করো 3, এটা মনে করো 4, এটা মনে করো 5। এখন মনে করো যে, সরি 5 তো হবে না, এটা যেহেতু সমকোণী না, এটা মনে করো আরো বেশি, মনে করো এরকম 7-8 টাইপের বললাম। এটা ফিক্সড রেখে যখন এটা বলছি, তাহলে এটা তো 3 আছে, তো সেই ক্ষেত্রে এটা বড় ছোট হওয়ার ব্যাপার থাকে অ্যাকর্ডিং টু তোমার কি, এই যে সার্কেল, বৃত্তের সাপেক্ষে। কিন্তু যদি আমি এটাও চেঞ্জ করি তখন তার ওইটার সাথে কম্পেয়ার হয় না, তখন কিন্তু সেটা বড় হতে পারে ছোট হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তখন আর আমাদের সাথে আলোচনার কোনো বিষয় নাই আর কি, মানে তখন দুটার মধ্যে আলোচনা করার কোনো কমন পয়েন্ট নাই। উই মাস্ট হ্যাভ টু কিপ এ কমন পয়েন্ট। তখনই কিন্তু আমাদের আগের কথা প্রয়োজন, যে সবচেয়ে বড় দূরত্ব হচ্ছে যেহেতু ব্যাস, সেহেতু। কারণ দেখো, তুমি বলতে পারো যে স্যার যতই যা হোক ব্যাস তো সবসময় বড়, তাহলে এর বিপরীত গুণটা সবসময় বড় হওয়ার কথা না, মাই ডিয়ার ফ্রেন্ড, এটা কিন্তু সত্য না। কেন সত্য না? চিন্তা করো, মনে করো এটা হচ্ছে এরকম, সো মনে করো এটা হচ্ছে 5, মনে করো এটা হচ্ছে 2, মানে হ্যাঁ, যে এটা মনে করো 1 আর এটা মনে করো 2, তাহলে এদের যে সম্পর্ক 5-2-1 রেশিও। এখন মনে করো এখানে একটা আছে এরকম, এটা মনে করো হচ্ছে যে তোমার 100, এটা 60, এটা 80, তাহলে 100 তো 5-এর চাইতে অনেক বড়, তা সত্ত্বেও এই কোণটা এর চাইতে ছোট হবে, কারণ এটা রেশিওর ব্যাপার আছে একটা, ঠিক আছে? 5-2-এর সাপেক্ষে যত বড়, 100 তো 80-র সাপেক্ষে অত বড় না। সো আমরা তো একটা বাহুর সাপেক্ষে আরেকটা বাহুর রেশিও হিসাব করে আমরা কোণ নির্ণয় করি। সো এই ক্ষেত্রে একটা বাহু কমন থাকা ইম্পর্টেন্ট, না হলে কিন্তু এই কম্পারিজনটা করা যাবে না। আমি কি বুঝাইতে পারলাম ডিফারেন্সটা কি? মোশারফ বুঝতে পারছো আমি কি বললাম? জি স্যার। ওকে, সো কম্পারিজন করতে হলে ডেফিনেটলি আমাদেরকে আগে থাকতে হবে, মিল থাকতে হবে। মিল না থাকলে কিন্তু আমরা কম্পারিজন করতে পারবো না, কোন একটা বাহু যদি মিল না থাকে। ওকে, লেটস মুভ। সো সিলিন্ডার আমাদের হচ্ছে লাস্ট আলোচনার বিষয় আজকে। আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির অংশ, সেটা আমরা আর আমাদের এই ক্লাসে আলোচনা করব না, আমরা অন্য কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তীতে। তো সিলিন্ডার যদি আমরা চিনি, আমাদের পাইপ যেগুলো বলি বা গ্লাসের মতো টাইপ দেখতে, তো সিলিন্ডারের সাথে আমাদের সিলিন্ডারকে মনে রাখতে হলে আমাদের মনে রাখতে হবে দুইটা জিনিস। সিলিন্ডারের মাঝখানের অংশ হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার মতো এবং উপরের নিচের অংশটা হচ্ছে সার্কেলের মতো। তাহলে সিলিন্ডারের যা কিছু এই দুইটা জিনিস মেনটেন করে, ঠিক আছে? অর্থাৎ সিলিন্ডারের তোমার এরিয়া মনে করো, তাহলে সিলিন্ডারের এরিয়া হচ্ছে সার্কেলের এরিয়া ইন্টু রেক্টেঙ্গেলের এরিয়া। তাহলে সার্কেলের এরিয়াটা হচ্ছে তোমার কি, পাই স্কয়ার। এখন যেহেতু উপরে একটা সার্কেল নিচে একটা সার্কেল, তাহলে 2 পাই স্কয়ার। আর
ইয়ে রেক্টেঙ্গুলার এরিয়া যে 2 হচ্ছে তোমার কি হাইট, সরি দুইটার জন্য, দুই দিকে থাকার জন্য, দুইটা যেটা 3 ডাইমেনশনাল, এটা দুইটা রেক্টেঙ্গুলার বিহেভ করে। আর এখানে হাইট হচ্ছে এইচ, আর এই যে আর এই পাই এইচ যেটা পাই আর যেটা সেটা হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে ডিস্টেন্স বলতে পারো এরকম, বা আমরা এভাবে বলতে পারি যে তোমার এটা আসলে এইভাবে আমরা যদি মনে রাখি এইভাবে, তাহলে সেক্ষেত্রে সরি আমি এটা রেক্টেঙ্গেল তো একটা, আমি দুইটা কেন বলছি, মাথা গুলাই গেছে, সরি। হ্যাঁ, ওকে, তো এই ডিস্টেন্সটা কতটুকু? এটা যদি সার্কেল হয় তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 2r, ঠিক আছে, তাই না? এটা হচ্ছে তোমার ইয়ে, তো এই 2rটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর, কিন্তু এটা তো ঘুরতেছে এরকম পাই পাই মানে ইয়ে কি যেন বলে, চারিদিকে ঘুরতেছে। তাহলে এই জন্য এই অংশটা হচ্ছে বেসিক্যালি যে সার্কামফারেন্স বা পরিধি 2πr, যেহেতু এটা সার্কুলার শেপটা তোমার ইয়ের মতো রেক্টেঙ্গেলের মতো, কিন্তু এটা হচ্ছে চারিদিকে, তাহলে এটা হচ্ছে 2πr পরিধি, আর হাইট হচ্ছে এইচ। সো পরিধির সাথে এইচ গুণ করলে এটা হচ্ছে 2πr এইচ, এটা হচ্ছে রেক্টেঙ্গেল অংশের জন্য। আর এই যে কি যেন বলে তোমার সার্কেলের জন্য 2πr স্কয়ার। তাহলে এটা যদি আমি একসাথে লিখি তাহলে আমরা তখন সিলিন্ডারের এরিয়া আমরা একসাথে বলতে পারি। তো তুমি মনে করো এখানে যদি এটা লিখো, একদম সিম্পলিফাইড করে এরকম লিখতে পারো যে 2πr r স্কয়ার, তাহলে এটা 2πr কমন নিতে পারো, এখানে 2πr স্কয়ার আছে, এখানে 2πr আছে, সো 2πr ইনটু r প্লাস এইচ, এভাবে লিখতে পারো। এটা আরেকটু সহজ হলো তোমার এরিয়া মনে রাখার জন্য। সো 2πr ইনটু r প্লাস এইচ, এটা হচ্ছে তোমার কি সিলিন্ডারের এরিয়া, আর সিলিন্ডারের ভলিউম হচ্ছে পায়ার স্কয়ার এইচ, এটা ঠিক আছে, সিলিন্ডারের ভলিউম হচ্ছে পায়ার স্কয়ার এইচ। তো এই দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, এবং সিলিন্ডার দিয়ে কালকেই একটা ম্যাথ দিয়েছিলাম, এবং ডেফিনেটলি তোমরা জানো বলেই আনসার করতে পারছিলা, অনেক এখানে সঠিক আনসার দিয়েছিল আমার মনে আছে। সো তারপরে আমি জাস্ট রিমাইন্ডার দিয়ে দিলাম সবকিছু, আর আমাদের অ্যাঙ্গেল নিয়ে আমরা একটু ব্রিফ দিব। সো দেখো আমাদের অনেক আলোচনা, আসলে আমরা শর্টকাট যতটুকু করার চেষ্টা করছি, যাতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আমরা এখনো কোনো প্রবলেম দেখাতে পারি নাই, কিন্তু অলরেডি আমরা 1 ঘন্টা 20 মিনিট হতে চললো। সো ইটস এ লং ডিসকাশন। ওকে, অ্যাঙ্গেল হচ্ছে দুইটা বাহু যদি এক জায়গায় মিলিত হয় তাহলে সেটা অ্যাঙ্গেল হতে পারে। অ্যাঙ্গেলের তোমার হচ্ছে ম্যাক্সিমাম মান হতে পারে 180 ডিগ্রি, যদি তারা পরস্পর অপোজিট দিক থেকে এসে মিলিত হয়, অর্থাৎ একটা বাহু এদিকে যাচ্ছে একটা বাহু এদিকে গেছে, তারা যদি মিলিত হয়। আর মিনিমাম মান হচ্ছে 0 ডিগ্রি, তারা যদি একই ডিরেকশনে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে 180। এরপরে আরো বিভিন্ন অ্যাঙ্গেলে থাকলে বিভিন্ন হয়। আমরা এই যে এভাবে ভার্টিক্যালি হরিজন্টালি হলে এটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলে থাকি। সো এগুলো আমরা জানি, এগুলো জাস্ট রিক্যাপ। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই অ্যাঙ্গেল গুলা, যেগুলোরে আমরা বাংলাতে বলি হচ্ছে বিপ্রতীপ অ্যাঙ্গেল অথবা অনুরূপ অ্যাঙ্গেল, যেগুলো মানে সাপ্লিমেন্টারি অ্যান্ড ভার্টিক্যাল। সো এই অ্যাঙ্গেল গুলো আমরা জানি, এগুলো মনে রাখতে হবে যে এইরকম যদি ক্রস করে তাহলে এই বিপরীত অ্যাঙ্গেল গুলা সমান। সো এগুলা হচ্ছে বিপ্রতীপ কোণ। আবার যদি আমরা অনুরূপের কথা বললে দুইটা সমান্তরাল বাহু আনতে হবে আমাদের। সো দুইটা সমান্তরাল বাহু যদি আসে লাইক এরকম, তাহলে সেক্ষেত্রে আমাদের অনুরূপ কোণগুলা হচ্ছে এরকম। এই যে এখানে যে বি কোণটা, এখানে বি কোণটা, সেটা হচ্ছে অনুরূপ কোণ, আর এই বি কোণের সাথে এই বি কোণটা সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে এগুলো সবগুলো সমান। সো আই থিঙ্ক আজকের ক্লাসের জন্য দ্যাটস এ র‍্যাপ আপ। এতটুকুই আমাদের আলোচনা। আরো অনেক বিষয় আছে জিওমেট্রিতে, সেগুলো আমরা ভবিষ্যতে কোনোদিন আলোচনা করব ইনশাআল্লাহ। সো বিফোর মুভ টু আমার আচ্ছা সরি, আমাদের আর একটা জিনিস আছে, এন্ড দ্যাটস অ্যানাদার থিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট, ট্রায়াঙ্গেলের ব্যাপার। সো ট্রায়াঙ্গেলের ব্যাপার যেহেতু আসলো, আমরা এখনই ওই ট্রায়াঙ্গেলের আরেকটা ব্যাপার যেটা পেন্ডিং আছে সেটা আলোচনা করে দিব আজকে। আগে দেখি এটা কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ যেটা। তো বহিস্থ কোণ হচ্ছে এই বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কেবলমাত্র। এটা একটা জিনিস মাথায় রাখবা। বলতে পারো যে স্যার কেন, একটা জিনিস লজিক দেখো। তো এখানে হচ্ছে এ বি সি, তাহলে আমরা জানি যে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এ বি সি এর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, চেক। আবার আমরা জানি যে এই যে টোটাল কোণটা অর্থাৎ বি প্লাস এক্স, তার যোগফল 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে তোমার
মানে ওই যে কি বলে বাংলা সরল কোণ বলে, তাই না? তাহলে এটা হচ্ছে 180°। তাহলে এই দুই জায়গায় থেকে যদি আমরা বি মাইনাস করি, মনে করি এখানেও বি নাই, এখানেও বি নাই, তাহলে এ প্লাস সি সমান যা হবে অর্থাৎ 180° মাইনাস বি, এক্স সমানও হবে 180° মাইনাস বি। তার মানে দাঁড়ালো এখানে যে এক্স কোণ সেটা হচ্ছে বিপরীত যে কোণ, ত্রিভুজের বিপরীত যে দুইটা কোণ তাদের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর বহিস্থ কোণ, যে কোনো বাহুর বহিস্থ কোণ, হ্যাঁ এখানে কিন্তু এখানে যদি এই বরাবর না, যেমন দেখো এটা কিন্তু এই বরাবর আছে, তার মানে এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ হলে এই দুইটা কোণ এদের সমষ্টির সমান। মনে করো এরকম আঁকা হয়েছে একটা ত্রিভুজ, তারপরে মনে করো যে কোনো একদিকে, মনে করো এদিকে বাড়াই দিছি, তাহলে এখানে যদি, সরি এটা তো একটা দিয়ে হবে না, তোমার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখানে যদি হয় তাহলে এটা তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এটা বাদ দাও, বাকি যে দুইটা কোণ থাকলো এই দুটার যোগফলের সমান হবে এই কোণটা। অর্থাৎ এখানে যদি এ দাও বি সি, তাহলে এখানে যদি তুমি এটাকে যদি এক্স বলো তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে বি প্লাস সি অলওয়েজ। তার মানে ত্রিভুজের সাপেক্ষে একটা বহিস্থ কোণ হবে বিপরীত দুইটা অন্তঃস্থ কোণের যোগফলের সমান। ওকে, সো দ্যাটস দ্য র্যাপ আপ রাইট নাও। এখানে আজকের মতো আলোচনা, বেসিক আলোচনা এটাই শেষ। সো নতুন তোমাদের কোনো কোশ্চেন নেওয়ার আগে আমি জাস্ট একটু কম্পারিজন করি কালকের প্রশ্নটার সাপেক্ষে। সো তোমরা দেখবা আমাদের গ্রুপে প্রশ্নটা এখনো আছে। এরকম একটা ট্রায়াঙ্গেল ছিল এরকম, এবং তার এরকম দুইটা বাহু ছিল, এটা মনে করার নাম হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তো সেখানে বলা হয়েছিল যে তোমার, আমি যদি ভুল না করে থাকি কন্ডিশন গুলো এরকম ছিল যে তোমার হচ্ছে এই হচ্ছে ইসির সমান, ইসির সমান এটা, অর্থাৎ এইটুকু এইটুকু সমান। আরো বলা হয়েছিল যে ডি হচ্ছে তোমার বিসির সমান্তরাল, ঠিক আছে, ডি এবং বিসি হচ্ছে সমান্তরাল। তো তোমার বলছে যে এই যে বিসির মান হচ্ছে 14, তাহলে ডি এর মান কত? এখানে কম্পারিজন ছিল, একটা মান 7 ছিল এবং অনেক বলেছিল যে সেটা হচ্ছে এইটা ডি সমান 7 হবে, কিন্তু 7 হবে ঠিক আছে, এটা এখানে তোমার কাকতালীয় ভাবে মিলে গেছে। দেখো আনসার কিন্তু ইম্পর্টেন্ট জিনিস নয়, প্রসিডিউরটা ইম্পর্টেন্ট, কারণ আনসার কোন এক সময় তোমার কাকতালীয় ভাবে মিলে যেতে পারে, তোমার লজিকটা ক্লিয়ার থাকতে হবে যে কেন। সো আমরা আজকে অলরেডি আলোচনা করেছি, সো আমরা আলোচনা সাপেক্ষে একটু বুঝাই ব্যাপারটা। দেখো আমরা এখানে দুইটা ত্রিভুজ মনে করতে পারি এটাকে। একটা ত্রিভুজ আমরা মনে করলাম লাইক এরকম যে ত্রিভুজ এ ডি ই, একটা ত্রিভুজ, এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের ত্রিভুজ এ বি সি, এ বি সি। চিন্তা করো যে তারা হচ্ছে ডেফিনেটলি সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে তো একটা কোণ কমন, এ কোণটা তো কমন, বিএসি কোণ এবং ডিএই কোণ কমন, কিন্তু যেহেতু তাদের এই বাহুগুলোর চাপ একই অর্থাৎ বাহুগুলো আলাদা নয়, তার মানে এই যে এডিই কোণ এবং এবিসি কোণও সমান, এবং এইডি কোণ এবং এসিবি কোণও সমান, তার মানে এই যে এই কোণটা সমান, আমরা ওই যে বাহুর হিসাবে বলতে পারি সমান্তরাল বাহু। পার্ডন মি, আমার একটা কল আসছে খুব ইম্পর্টেন্ট, সরি।
ওকে সরি, তো যাই হোক, তাহলে তোমরা আমার সাথে এই ব্যাপারে ওই যে সমান্তরাল বাহুর নিয়মেও তো তোমরা এটা পেয়ে যাচ্ছ, তাই না? যে এই কোণটা হচ্ছে এই কোণটার অনুরূপ কোণ, এবং ন্যাচারালি এই কোণটা হচ্ছে এই কোণটার অনুরূপ কোণ। তাহলে এই কোণগুলো সমান, এ ব্যাপারে কোনো কনফিউশন নাই। এতটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ, এতটুকু, বিশেষ করে অনেক 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 ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, সো দেখো এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমরা কিন্তু এই ত্রিভুজ দুটার মধ্যে কম্পারিজন করতে পারি, ঠিক আছে? সেটা কিরকম? যে যেহেতু কোণগুলো সমান, তার মানে বাহুগুলোর অনুপাত সমান হবে। বাহুগুলো তো সমান না ন্যাচারালি, কোনো লজিকই নাই যে এখানে এডি সমান এবি, এটা বলার কোনো লজিক নাই। তাহলে বাহুগুলোর অনুপাত সমান হবে, তার মানে দাঁড়াইলো, দেখো এখানে এটা হচ্ছে এ ই, মানে এসি, এসি সমান বলতেছে যে এই সমান ইসি, তার মানে এসি সমান 2AE, এটা ডাবল। তাহলে আমরা বলতে পারি যে মনে করো এটা হচ্ছে এসি ডিভাইডেড বাই বিসি। তাহলে ওই বরাবর আমরা ছোট ত্রিভুজের বাহু দুটো নিই। ছোট ত্রিভুজের একটা বাহু হচ্ছে এই ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের আরেকটা বাহু হচ্ছে ডিই। তাহলে এখন চিন্তা করো, এসি হচ্ছে এই এর ডাবল, তো 2AE, এটাকে এসি কে আমরা 2AE লিখতে পারি। আর বিসির মান দেওয়া আছে 14, আর এদিকে হচ্ছে তোমার এই ডিভাইডেড বাই ডি। এখন দেখো যে 2 14 বাদ দিয়ে দিলাম, 7 হলো, এখানে এই বাদ চলে গেল, তাহলে 1/d ইজ ইকুয়াল টু 1/7, মানে d ইজ ইকুয়াল টু 7, সো এটা 7। ক্লিয়ার এখন? অনেক, ইজ ইট ক্লিয়ার? অনেকের কথা শোনা যাচ্ছে না, মেসেজ দিতে পারো কোনো কারণে। ওকে, সো ক্লিয়ার হলে খুব ভালো, খুবই ভালো, কারণ এটা হচ্ছে আমাদের ইয়ে, মনে রাখতে হবে। সো ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে ইয়ে, এটা মাথায় রেখে তারপর হচ্ছে তোমরা, আমরা আরো অনেক আলোচনা করব, জিওমেট্রি নিয়ে আলোচনা প্রচুর করতে হবে। সো আজকের মতো তাহলে আপাতত এতটুকুই। আমরা কয়েকটা প্রবলেম দেখবো, অলরেডি আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাস। সো আমি অনেকগুলো প্রবলেম ইনলিস্টেড করে রাখছিলাম, কয়েকটা করি অ্যাটলিস্ট। এত আলোচনা করলাম, কিছু যদি বেনিফিট না নেওয়া যায়, সো দেখা যাক। ওকে, এটা সহজ, আমরা একটু ডিফিকাল্টের দিকে আগাই। আচ্ছা, তো এটা করতে পারবা কেউ? আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, যদি করতে পারো চ্যাট বক্সে আনসার দাও। অনেক আনসার দিয়েছে 15। ওকে, ফাতিমা বলতেছে 15, আরো 2 একটা।
আচ্ছা, আমরা দীর্ঘ না করি আলোচনা। সো আমি একজন ভলেন্টিয়ার নিই যারা আনসার দিয়েছে। সো ফাতিমা বলো যে কেন 15, তুমি কি আনসার করলা, কিভাবে করলা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার প্যারালেলোগ্রামে স্যার আমরা করছিলাম মানে দুইটা বাহুর গুণফল। না, এটা পড়ো নাই, আমি আজকেও পড়াইছি, এটা পড়াইনি। আমি বলছি যে বেজ ইনটু হাইট, ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? তো ভূমি ইনটু উচ্চতা যদি হয়, এখানে উচ্চতা কি 3? শিওর তুমি? না স্যার উচ্চতা তো 3 না। তাহলে তো হবে না, কারণ উচ্চতা হচ্ছে এইটা। কারণ উচ্চতা হয় কন্ডিশন ছিল হচ্ছে 90 ডিগ্রি হতে হবে। তো উচ্চতা তো 3 না, তাহলে উচ্চতা যদি 3 না হয় তাহলে কখনো ভাবেই আনসার 15 না। ওকে, আমি তোমাদের সবাইকে আরো 30 সেকেন্ড ভাবার জন্য সময় দিলাম। 3 জন আনসার দিছো, 3 জনই 15 বলছো, তাহলে বুঝতেছো যে 15 হবে না। এখন বলো যে অন্য আনসারটা কি এবং কেন। ওকে, আই থিঙ্ক যে সবাই একটু তাহলে টেনশনে পড়ে গেছো। সো আরেকজনের হেল্প নিই আমি। ঈশাতুর নূর শাওন, তুমি তো মনে হয় নেটওয়ার্কের প্রবলেম, তুমি কি শুনতেছো? আমাকে কথা বলতে পারো? মেবি নট। ওকে, তাহলে আমাদের আরেকজনের দিকে যাই। ওকে, সো মোশাররফ হোসেন খান, প্লিজ আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা, তুমি আমাকে প্রথমে বলো যে আমরা কি এই ডিবি এর মান নির্ণয় করতে পারি কোনোভাবে, কোনো নিয়ম জানা আছে আমাদের ডিবি জি এর স্যার, মান? রাইট অ্যাঙ্গেল হ্যাঁ, তো বলো দেখি তাহলে ডিবির মান কত? ডিবি হ্যাঁ, 4 4। ভেরি গুড। কেন 4? কেন? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো স্যার, এটা তো মানে পারপেন্ডিকুলার। কোনটা না, এখানে রাইট অ্যাঙ্গেল কোনটা, তাহলে 90 ডিগ্রি কোনটা? এই কোনটা, তাই না? জি স্যার, কারণ এই যে এই কোনটা আর এই কোনটা হচ্ছে কি কি কোণ? সমকোণ স্যার কোনটা স্যার? এই যে আচ্ছা, এই এটা বুঝছি স্যার, এটা একান্তর। হ্যাঁ, তো এই কোণ হিসাবে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে এটা 90 ডিগ্রি হলে এটা 3, আর এটা প্রতিভুজ যদি 5 হয় তাহলে আরেকটা হবে ডেফিনেটলি 4। দ্যাটস গুড, গুড জব। এখন তুমি চিন্তা করো যে এইটা হচ্ছে আমাদের এই প্যারালেলোগ্রামের হাইট, এইটা, ঠিক আছে? সো এই হাইট যদি এটা হয় তাহলে এটার সাপেক্ষে আমরা দুই দিকে সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি। মনে করো আমি এটার নাম দিলাম, সাপোজ নাম দিলাম ই। তাহলে এই সমকোণী ত্রিভুজ আমি দুই দিকে চিন্তা করতে পারি। আমি নাম চিন্তা করতে পারি AED, একটা সমকোণী ত্রিভুজ AED, সেটা চিন্তা করতে পারি। আবার মনে করো আমি এটা চিন্তা করতে পারি যে তোমার BED, সেটা আর একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা চিন্তা করতে পারি। মোশাররফ, ঠিক আছে, বোঝা যায়? জি স্যার, ওকে, এখন আরেকটা জিনিস চিন্তা করো যে যেটাই সমকোণী ত্রিভুজ চিন্তা করি না কেন, আমাদের অতিভুজ কোনটা হবে? AED চিন্তা করলে অতিভুজ হচ্ছে কোনটা? এবি। AD। AED চিন্তা করলে অতিভুজ হচ্ছে এটা 3। আচ্ছা, আর DEB চিন্তা করলে অতিভুজ হচ্ছে এটা 4। তাহলে অতিভুজ তো একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? না স্যার। কোনো সন্দেহ নাই, ভেরি গুড। তাহলে অতিভুজ যেহেতু বড় বাহু, সেহেতু তাহলে এই লম্বটা এইটা
ডেফিনেটলি অতিভুজের চাইতে ছোট হবে, কোনো সমস্যা আছে তো এই ব্যাপারে? ঠিক আছে না। স্যার। ঠিক আছে, ওকে। তাহলে এখন এখন তুমি আসো যে এটা কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আমরা একটা কনফিউশন আছে, তো চিন্তা করতে হবে আমাদের। তাহলে আমরা যে কোনো একটাকে অ্যাটাক করি, যে কোনো একটাকে চিন্তা করি। মনে করো আমি এই যে ডি ত্রিভুজ এটাকে চিন্তা করতেছি, আমি এই ত্রিভুজটাকে। So একটা জিনিস চিন্তা করো যে মনে করো যে এটা হচ্ছে একটা, মানে এটা চিন্তা করতে হবে কারণ এখানে একটু দাঁড়াও আমি একটু ক্লিয়ার করি। লেটস মেক ইট ক্লিয়ার ফার্স্ট। ওকে, এটা আমাদের এটা হচ্ছে একটা তোমার সমকোণ, এটা হচ্ছে একটা সমকোণ। সো স্যার এটা এখন হ্যাঁ বলো। না, ওখানে তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। না না না, ক্যালকুলেটর Calculator- আছে কিন্তু ক্যালকুলেটরের কথা পরে আসো আলোচনায়, ক্যালকুলেটরের কথা পরে আসো, ঠিক আছে? এমনিতে স্যার ওই কোন মানে কোনটা থেকে নির্ণয় করা যায়, যেহেতু 90 ডিগ্রি হাফ তাহলে 45, তো ওইভাবে নির্ণয় করা এইটা যায়। তুমি কিভাবে বললা যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির হাফ? এটা আর কি কোনো প্রমাণ কারণ আছে? এটা যদি অপর বাহুর উপর যদি যদি স্যার সমকোণ ক্রিয়েট করে তাহলে এটা অপর বাহু বরাবর লম্ব হবে। লম্ব তো হবে, এটা এটাকে সত্য। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তার মানে এটা ওই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। না না না, এটা কোনো লজিক না। দেখো, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু যদি বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে কোনোভাবেই এটাকে সমদ্বিখণ্ডিত করে না। কারণ এইটা তাহলে এরকম হতে হবে, কিন্তু লম্ব মানে তো এরকম, তাহলে কি সমদ্বিখণ্ডিত করলো? করে? না স্যার। করে না। সো এটা আমরা কোনো কিছু এখানে গেস করতে পারবো না। সো এখানে এটা যে সমদ্বিখণ্ডিত করছে অর্থাৎ এটা যে 45 ডিগ্রি, এটা বলার কোনো লজিক নাই। বরং এটা যে 45 ডিগ্রি না সেটা বলার লজিক আছে, ঠিক আছে? সেটা কেমন লজিক? যেহেতু আমরা আসলে সময় শেষ, আমি একটা জিনিসকে প্রয়োজনে খুব ভালো করে আলোচনা করি, আর জিনিসগুলো আমরা পরে করব বা গ্রুপে আমরা আলোচনা করব। সো না কেন বলতেছি সেটা একটু চিন্তা করো। সো না আমরা এই জন্য বলতেছি, দেখো আমরা বলতেছি যে এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, 45 ডিগ্রি হয়, তাহলে 45 ডিগ্রি হলে যে তোমার এই অংশটা এবং এই অংশটা সমান হবে, এবং এই অংশটা এবং এই অংশটাও সমান হবে। একই সাথে কি দুইটা অংশ সমান হতে পারে? না স্যার। কারণ দেখো, এটা 45 মানে এটাও 45, আবার এইটাও 45 মানে এটাও 45। তাহলে এটা যদি 3 হয়, 3-এর অপোজিট দুইটা বাহু সমান, 4-এর অপোজিট দুইটা বাহু সমান, এরকম কি কোনো লজিক আছে? এটা হতে পারে কোনোভাবে? আমি তোমার একটু বুঝাই বলি আর একটু। মনে করো এটা 3, মনে করো না, এটা তো পরিষ্কার না, স্যার। 3, এটা এটা 3, তাই না? আমি একটু, সবাই বুঝো, চিন্তা করো। সো এটা 3, তাহলে এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, আমাদের পিথাগোরাসের ফর্মুলা হচ্ছে এটা x হবে, এটা x হবে, এবং এটা x√3 এর, সরি x√2 এর মান হবে 3। তাহলে x√2 এর মান 3 মানে হচ্ছে তোমার x এর মান হচ্ছে 3/√2, তার মানে এটা হচ্ছে 3/√2, এটা হচ্ছে 3/√2। এখন চিন্তা করো, সেম জিনিস তো, এটা 4, তাহলে এই অনুযায়ী আবার এটা হবে 4/√2, এটা হবে 4/√2, তাহলে একই সাথে এই ডি তো একটাই, তাহলে ডি বাহু একই সাথে 3/√2 আবার একই সাথে 4/√2, এটা কি হওয়ার কোনো ব্যাপার আছে? এটা হতে পারে? না স্যার। এটা হতে পারে না। সো যেহেতু এটা হতে পারে না, তাহলে এটা কোনোভাবেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল না। এ ব্যাপারে আমরা নিশ্চিত হইলাম যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে না। আসো আমরা আনুষঙ্গিক আলোচনা না করে মূল আলোচনায় চলে যাই, আমরা শেষ করি এটাকে। এখানে অনেক কথা বলা যায়, আমরা তো সব কথা না বলি। তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে না, এটা আমরা শিওর হইলাম, এটা 4। ওকে, সো এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে না, তাহলে এটা কি হতে পারে? এইটা হতে পারে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন বলতে পারো যে স্যার এইটার লজিক কি? সো এইটার লজিক আছে, আমরা আপাতত এই মুহূর্তে ওটা আমি স্কিপ করতেছি কারণ যেটা আলোচনা করতেছি, সেটা 30 হলে এটা 60 হবে। আমরা মূল আলোচনা হচ্ছে যদি এটা 30 হয়, এটা 60 হয়, তাহলে আমাদের 30 60 90 ট্রায়াঙ্গেলের ফর্মুলা ছিল, কেউ মনে আছে কারো? এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে আর এটা কত হবে বলতে পারো কেউ?
কারো মনে আছে? স্যার 90 ডিগ্রি অপোজিটে টোয়াইস এক্স আসার কথা না? যে 2x এর মান যদি 3 হয় তাহলে x এর মান কত? এরকম কিছু মনে আছে? 3/2। x এর মান হচ্ছে 3/2। তাহলে √3x এর মান কত? তাহলে x √3 এর মান কত? মানে 3√3/2 এরকম, তাই না? সরি, 3√3/2, হ্যাঁ এরকম। আচ্ছা, আমি মনে হয় একটু ভুল করছি তাহলে এখানে। লেট মি কনফার্ম, এটা তাহলে আরেকটা প্রবলেম। একটু গিভ মি 1 সেকেন্ড প্লিজ। ওকে, সো আমি আমি একটু ভুল করছি, আমি আবার তোমাদের রিমাইন্ডার দিই। ওকে, তাহলে পিথাগোরাসের ফর্মুলা করি আমরা এই 3 হাবিজাবি কোণ টোন বাদ দিয়ে। পিথাগোরাসের ফর্মুলা আমরা করতে পারি দুই ভাবে, মানে h² = x² + y², এটা আমরা করতে পারি। তাহলে h² মানে 3, এখানে ক্লিয়ার, সো এটা হচ্ছে 9। তাহলে এমন দুইটা জিনিসের স্কোয়ার করতে হবে যে দুইটা জিনিসের স্কোয়ার করলে আমাদের যোগফল হবে হচ্ছে 9, ঠিক আছে? এটা, সো আমরা সেটা মনে করো কি করতে পারি, আমরা সেটা এরকম করতে পারি কি, যে তোমার হচ্ছে √3² ধরে নাও, আর এটা যদি √3 হয় তাহলে আরেকটি কি হবে, √3² মানে হবে 3, তাহলে এটা হচ্ছে 6, √6² লিখলাম ডাইরেক্ট আর কি। এটা আমরা 2√3 এরকম লিখতে পারতাম, মানে নিচে √2 √3 লিখতে পারতাম এরকম। সো আমাদের এই দুইটা বাহু একটা হবে √3, একটা হবে √6, এটা এতটুকু। সো এইটা যদি হয়, এগুলো মোছা যাক। তাহলে এখন আমরা বলতে পারবো যে স্যার উই ডোন্ট নো, আমরা জানি না যে √3, এই দুইটা বাহুর মধ্যে কোনটা √3 আর কোনটা √6, অর্থাৎ এটাও √3 হতে পারে, এটাও √6 হতে পারে। যদিও তুমি মনে করো যে দেখে চোখের দেখায় হয়তো তোমার মনে হতে পারে যে এইটা √6 যেহেতু এটা বড়, আর এটা √3 এটা ছোট, কিন্তু আমাদের কোশ্চেন হলো যে কখনো আমাদের এই জিওমেট্রি ইয়েতে জিআরই কোয়ান্টে আমরা ড্রয়িং কে চোখের দেখায় বিলিভ করব না যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারলি আমাদেরকে সে ব্যাপারে কোনো কিছু বলে নেওয়া দেওয়া থাকবে। তার মানে আমাদের এখানে অপশন হচ্ছে এই দুইটাই হতে পারে, তাহলে আমাদের এই অপশনে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। তাহলে আমাদের বেস তো নির্দিষ্ট 5, তাহলে হাইট হয় হবে √3, নাই হবে √6। তাহলে এখন অপশন গুলো দেখো, 5 × √6 করলে এটা কোথাও নাই, 5 × √3 আছে, সো এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? কোশ্চেন থাকলে বলো। স্যার একটু মেসি ছিল, তবে আরেকবার রিভিউ করলে। হ্যাঁ শিওর, ওয়াই নট। তবে জালাল, তুমি আমাদের আগে বলো যে এইটা যে 3 আর এটা 3 হলে এটা যে 9 হবে, এ ব্যাপারে তো তুমি শিওর? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো এইটা যদি শিওর 9 হয় তাহলে মেসি যেহেতু ছিল, আমি আবার ক্লিয়ার করে সবকিছু লিখি। দেখো এই নিয়মটাকে আমরা বলতেছি হচ্ছে মানে চুজিং অপশনের মধ্যে বেস্ট কোনটা। সো প্রথম কথা হলো 3 × 5 15, সেটা কখনোই হবে না, এটা আগেই বাদ, চোখ বন্ধ করে বাদ। কারণ আমাদের ফর্মুলা হচ্ছে বেজ ইনটু হাইট, তাহলে এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই, এটা আমাদের বাদ, এমনিই বাদ। এটা 3 আমরা শিওর, তাহলে 3² মানে 9 হবে, তাহলে এটা √3 হতে পারে অথবা √6 হতে পারে।
এটা √3 হতে পারে অথবা √3 অন্য কিছু হতে পারে, কিন্তু কারণ যোগফল 9 হওয়া নিয়ে কথা। একটা মনে করো √8 হইলো আর একটা √1 হইলো, 1 হইলো, কিছু আসে যায় না, তাদের যোগফলও কিন্তু এইটা, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এরকম মানে আমরা ধরে নিচ্ছি আর কি। আপনাদের বেসিক্যালি অপশনের দিকে তাকায়ে আমরা এইগুলো সিম্পলিফাইড করলাম, মানে আমাদের অপশনে একটা √3 আছে, এই জন্য আমরা এটাকে প্রেফার করলাম যে √3টাকে আমরা কোনোভাবে আমাদের আলোচনায় আনি। হতে পারে আমাদের আনসারটা ভুল হবে, কিন্তু তাহলে আমরা একটা লজিক্যাল এক্সপ্লেনেশনে যাই, সেটার জন্য আমরা এই স্টেপটা নিয়েছি। সেটা আমাদের কখনো কখনো অপশনের দিকে তাকায়ে আমাদের এটা ভাবতে হয়। তো যেহেতু আমাদের অপশনে √3 আছে, তাহলে আমরা ভাবলাম যে এই যে কোনো একটা √3 হতে পারে, আবার নাও পারে। সো আমাদের পিথাগোরাস তো মেনটেন করে এটা, অর্থাৎ এটা 3 হলে এটা √3 √6 হতে পারে। আমি উল্টা করে লিখে দাঁড়াও, এটা √3 হলে এটা হচ্ছে √6, আর এটা √6 হলে এটা √3। হ্যাঁ, তো এটা হতে পারে, এটা লজিক্যাল, এটা আমাদের ফর্মুলা অনুযায়ী আসে। তাহলে এখন আসো যে আমাদের তাহলে এটা যদি হাইট হয় √6, তাহলে আমাদের এটার এরিয়া হবে 5√6। ঠিক আছে, তো যতটুকু আমি জানি যে তোমার √6 এর মান হচ্ছে 2.44। সো √6 এর মান হচ্ছে 2.44, তার মানে এটার মান হবে কাইন্ড অফ তোমার 44, তো 12 দশমিক সামথিং এরকম। সো আমাদের সেই আনসার তো এখানে নাই, 12 আছে বরাবর, কিন্তু বরাবর 12 তো আমাদের আসতেছে না, তাই না? এটা হচ্ছে মনে করো 2 পয়েন্ট, আমি একটু বের করে দেখি, 2.449 বেসিক্যালি, তার মানে 2.5 বলতে পারি, তার মানে 12.5 আসে আমাদের। সো 12.5 তো আমাদের অপশনে নাই, 7.5 ও মানে আমাদের আসতেছে না, তাহলে এটা আমাদের হচ্ছে না। আর একটা অপশন হতে পারে যে হাইটটা হচ্ছে √3 এবং সেটা ডাইরেক্ট আছে আমাদের, সো এই জন্য আমরা এটা চুজ করছি। জালাল, এখন কি ক্লিয়ার? জি স্যার, ইয়েস। এবং যারা বলেছিল যে 15, তারা কি ক্লিয়ার হইছো যে কেন 15 হচ্ছে না? মুবিন, ক্লিয়ার হইছো? স্যার আমি 15 বলছিলাম, আমি আরেকটা ভুল করছি, আমি বাহু গুণ দিয়ে করি নাই, আমি করছি হচ্ছে ওই ত্রিভুজটার বেসটা আমি 5 ধরে ফেলছিলাম ভুলে আর কি, ওই জন্য ভুলটা হয়েছে। আচ্ছা, ত্রিভুজের বেস তো আসলে এখানে এই এই অংশটা অথবা এই অংশটা, সেটা তো কখনো 5 না, তাই না? জি স্যার, ওটা আমি ভুল করছিলাম, আমি পুরাটা ধরে ফেলছিলাম। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। স্যার এখানে আমি আসলে কোয়েশ্চেনটা বুঝি নাই, মানে এখানে প্যারালোগ্রাম বলতে এটা কি? সামান্তরিক, বাংলা হচ্ছে সামান্তরিকের এরিয়া কত সেটাই জিজ্ঞেস করছে এখানে, এটা সামান্তরিক নয়। জি স্যার, সামুদ্রিক। এই টার্ম গুলো একটু মনে রাখবা, কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে চতুর্ভুজ, প্যারালালোগ্রাম সামান্তরিক, রেক্টাঙ্গেল হচ্ছে আয়তক্ষেত্র, মানে যেগুলো বলছি আজকে ক্লাসে ওগুলো সব নোট ডাউন করে ফেলবা, তুমি তো ভিডিও রিভিউ করতে পারতেছো, না হলে এরকম প্রবলেম হয়ে যাবে, ইংলিশটা না বুঝলে তো তুমি প্রশ্নই বুঝবে না। ওকে, জি স্যার, আর যদি স্যার স্লাইডটা আমাদের সাথে শেয়ার করে দিতে, অনেকগুলো এখানে নোট করতে গিয়ে স্কিপ করতে হয়েছে আর কি। ওকে, আমি তো স্লাইড অনেক সময় দিই, কিন্তু কথা হলো যে তখন তো আলোচনা থাকে না, সো ইট ইজ বেটার টু মেক নোট ফ্রম ভিডিও, কষ্ট করো একটু। হ্যাঁ, কারণ স্যার শর্টকাট। অনেকগুলাই করছি, কিন্তু স্যার ওই যে মাঝখানে স্কিপ করার কারণে অনেকগুলো মিস গেছে আর কি। ওকে ওকে, আচ্ছা, আমাদের অনেক প্রবলেম আছে, আমি গ্রুপে দিব, সবগুলো প্রবলেম এখানে ডিসকাস করা পসিবল না, অনেক সময় চলে যাবে। হ্যাঁ, অনেক কমপ্লিকেটেড এবং অনেক ইন্টারেস্টিং প্রবলেম আছে। আমি আরেকটা প্রবলেম সর্বশেষ আলোচনা করি আজকের ক্লাসে, এটাই, এই যে এটা যেটা দেখাচ্ছি স্ক্রিনে, এটা করো, দেখা যাক পারো কিনা কেউ। আর তোমরা গ্রুপে যখন রেসপন্স করো অবশ্যই এক্সপ্লেনেশন দিবা, এক্সপ্লেনেশন ছাড়া অ্যাটলিস্ট আমার যারা ডাইরেক্ট স্টুডেন্ট, তোমরা তোমরা কেউ আনসার দিবা না, এটা খুব বোরিং যে প্রত্যেকটা পোস্টে আমি বারবার বলি এক্সপ্লেন এক্সপ্লেন, কেন? তুমি তো এটা বুঝতেছো, আনসার তো সব না, এখানে এক্সপ্লেনেশনটাই মেইন, সো ইউ হ্যাভ টু অ্যাড এক্সপ্লেনেশন। এটা বারবার তোমাদের অ্যাটলিস্ট না বলা হোক, অন্যদের বলি।
স্যার এটা কি 90 ডিগ্রি হবে এক্স এর মানটা? ওকে 90 ডিগ্রি একটা আনসার পাইলাম। আর কেউ? 90 একটা আনসার হলো। আচ্ছা আমি আর একটা রেসপন্স নিব যেহেতু অনেক রাত হয়ে গেছে। আরেকজন আচ্ছা অনেক লিখছে একটা 135। ঠিক আছে আরেকটা আনসার বলে 135। ওকে লেটস জাম্প ইনটু দ্য ডিসকাশন। হ্যাঁ আমরা আলোচনা করি। সো আমরা স্টেপ বাই স্টেপ আছি। এইটা এক্স মানে এটাও এক্স তাই না? একদম ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এটা 90 বলা আছে, তাহলে এটাও 90। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে তোমার 180 ডিগ্রি, তাহলে এটা 90, এটা 50 হলে 140 হলে তার মানে এটা 40। তাহলে এটা 40, এটা 40 মানে এটাও 40। তাহলে 40 40 হলো কত? 80। বাট এই টোটালটা যদি চিন্তা করি তাহলে এটা হবে 360। তাহলে 80 থেকে 360 বাদ দিলে হচ্ছে 280। সরি 360 থেকে 80 বাদ দিব, যাই হলো 280। 280-র অর্ধেক এটা, তার মানে এটা হচ্ছে 140, এটাও 140, আর এটা 90। ওকে এখানে আরেকটা এক্স। এখন এটাতে আসো, আবার টোটালটা হচ্ছে 360, এটা 70 মানে এটাও 70। তাহলে 70 70 140, 360 থেকে 140 বাদ দিলে থাকলো হচ্ছে 220। সো 220 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করি, তার মানে এটা 110, এটাও 110। তাহলে এখন একটা এটা হচ্ছে পেন্টাগন তাই না, একটা পঞ্চভুজ। 1 2 3 4 5। ফর্মুলা কি? n-2 ইন্টু 180 টোটাল কোণ। তাহলে n-2 মানে হচ্ছে 3, পেন্টাগন যেহেতু 5, n এর মান 5, তাহলে 3 ইন্টু 180 মানে হচ্ছে 540 ইজিক্যাল টু 540। তাহলে সহজ একদম, অ্যাড করো সবগুলা। 2x, দুইটা x আছে, উপরে একটা x নিচে একটা x, এই যে একটা x এই একটা x, তাহলে 2x। তারপরে প্লাস হচ্ছে আমরা একটু ম্যানুয়ালি করি, 100 আর 90 হচ্ছে 200, আর 140 হচ্ছে 340। সো 2x প্লাস 340 ইজ ইকুয়াল টু 540। সরি এখানে আবার 4 লিখি নাই, যাই হোক। ওকে সো 2x ইজ ইকুয়াল টু যেহেতু 540, তার মানে 2x ইজ ইকুয়াল টু সরি 2x প্লাস 340 মানে 540। তো 2x ইজ ইকুয়াল টু তাহলে 200, x ইজ ইকুয়াল টু 100। সহজ কথা, x is equal to 100. The right answer is 100. কোনো সমস্যা কারো? আলী হাসান ইমন, বুঝতে পারছো তুমি আমি কি বলছি এখানে? Yes, sir. হ্যাঁ বুঝতে পারছো? Yes, sir. ওকে, কার সাথে আমরা আজকে কথাই বলি নাই, সবার সাথেই তো মনে হচ্ছে কথা বলছি। আরিফ বা মোশারফ তো চলে গেছে অনেক বড়। ওকে ওকে, তো সবাই যদি বুঝে থাকো দ্যাটস গুড, এন্ড দ্যাটস দ্য র্যাপ আপ অফ টুডেজ ক্লাস। সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। প্রবলেম গুলো আমি দিব, যতগুলো প্রবলেম রেডি আছে সবগুলোই আমি গ্রুপে দিব, একটু পরেই দিব একটা প্রয়োজনে। সো সবাই রেসপন্স করার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, আশা করি আজকের ক্লাস এনজয় করেছো। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।